আচ্ছা, গত ক্লাসে আমরা শিখেছিলাম কি গ্রামার রিলেটেড কিছু গাইডলাইন দেওয়া হয়েছিল। আপনাদেরকে একটু কাইন্ডলি একটা বিষয়ে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে টেন্সের যে স্ট্রাকচারগুলো, বিশেষ করে এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভের কোনভাবে বা কোন টাইমিংটায় কোন অক্সিলারি ভার্ব এবং কোন ভার্বের ফর্মটা ব্যবহার হয় সেটা আয়ত্ত করার জন্য একটু চেষ্টা করবেন প্রত্যেকটা টাইপ ধরে অ্যাটলিস্ট 10টা করে সেন্টেন্স লেখার, যাতে করে এই অক্সিলারি ভার্বগুলোর মানে ব্যবহারটা আপনাদের মাথায় সেট হয়ে যায়। আপনারা যদি প্রপার টেন্স ব্যবহার করতে পারেন এবং এই যে যেখানে যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের যে ক্লাসটা নিয়েছিলাম গত ক্লাসে, এই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের প্রত্যেকটা লিঙ্কার্স দিয়ে এরকম 10টা করে সেন্টেন্স যদি লেখেন, তাহলে এই প্রত্যেকটাই আপনাদের মাথায় আশা করি সেট হয়ে যাবে। পরবর্তীতে লেখার সময় আশা করি আপনাদের ভুল হবে না। তো এখানে যে প্রত্যেকটা পাংচুয়েশন মার্কস কোথায় কোনটা ব্যবহার হচ্ছে, তারপরে লিঙ্কার্স কোথায় কোনটা ব্যবহার হচ্ছে, কোন মনের ভাব প্রকাশের জন্য কোন লিঙ্কার্স ব্যবহার হচ্ছে, যেমন আনটিল হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, আনলেস হচ্ছে যদি না, বিফোর আগে, আফটার পরে, কোনটা কোন সেন্সে কোন লিঙ্কার্সটা ব্যবহার হচ্ছে সেইটা মাথায় সেট করার জন্য এই প্রত্যেকটা টাইপ ধরে ধরে 10টা করে সেন্টেন্স অ্যাটলিস্ট লিখেন। সো আজকের আলোচ্য বিষয় ছিল আমাদের ক্লাস নাম্বার 2 এর, এটা হচ্ছে স্ট্রাকচারিং ইউর রাইটিং ফর ব্যান্ড 7। হ্যাঁ, আর প্যারাফ্রেজিং নিয়ে কথা বলবো আমরা, মেইনলি প্যারাফ্রেজিং আর আমাদের রাইটিংয়ের মেইনলি স্ট্রাকচার, এইটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কারণ স্ট্রাকচার একটা বড় বিষয়, প্যারাফ্রেজিংটাও একটা বড় বিষয় রাইটিংয়ের ক্ষেত্রে। আমাদের রাইটিংয়ের মার্কিং কিভাবে হয়, আইএলটিএস রাইটিং মার্কিং ক্রাইটেরিয়া। আচ্ছা, টাস্ক রেসপন্স যেটাকে বলে আমরা টাস্ক অ্যাচিভমেন্ট, মানে কোশ্চেনে যা চাওয়া হয়েছে সেই জিনিসটা আপনারা লিখতে পারছেন কিনা, এটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট অথবা টাস্ক রেসপন্সটা আসলে কখন মানে অ্যাকুরেটলি হয়, যখন আপনার কাছে যা চাওয়া হয়েছে সেই কোশ্চেনটার অ্যান্সারটা আপনি ঠিকভাবে বুঝাইতে পারছেন কিনা, আপনার কথাতে প্রপার এক্সাম্পল আছে কিনা, আপনার কথা তারা বুঝতে পারছে কিনা, আপনি যা লিখছেন সেটা বুঝতে পারছে কিনা এবং প্রপার এক্সাম্পল আছে কিনা, সেইটার উপর ডিপেন্ড করে হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট অ্যান্ড রেসপন্স টাইপ মার্কস আসবে কিনা। কোহেরেন্স অ্যান্ড কোহেশনটা হচ্ছে ধারাবাহিকতা, লেখার ধারাবাহিকতাটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। মানে ধরেন আপনি কোনো একটা প্রবলেম নিয়ে কথা বলছেন, তখন ওই প্রবলেমটা কেন প্রবলেম হলো সেটার কারণ দেখাইতে হবে তো আপনাকে। যে কিছু মানুষ মনে করে যে ইলেকট্রনিক্স ব্যবহার করা একটা প্রবলেম, মানে মোবাইল ফোন বিশেষ করে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা প্রবলেম, কেন তারা এটা প্রবলেম মনে করে সেটার জন্য কিছু কারণ দেখাইতে হবে। ফার্স্টে একটা কারণ দেখাবেন, তো সেকেন্ডলি একটা কারণ দেখাইলেন, ফাইনালি একটা কারণ দেখাইলেন। তো দেয়ারফর এই 3টা কারণের জন্য আমরা মনে করি যে এইটা একটা প্রবলেম, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা প্রবলেম। সো এই যে একটা ধারাবাহিকতা লেখাটার মধ্যে, যাতে আপনি সহজে বুঝাতে পারলেন যে অমুক ব্যক্তিরা কেন মনে করে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা একটা মানে প্রবলেম। সো এইটা একটা ধারাবাহিকতা। এই কোহেরেন্স অ্যান্ড কোহেশনের একটা বড় বিষয় হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কারের ব্যবহার। কোহেরেন্স অ্যান্ড কোহেশনটাকে ঠিকঠাক রাখার জন্য লিঙ্কার্সের পারফেক্ট ব্যবহার দরকার। এরপর সে লেক্সিক্যাল রিসোর্স কি, লেক্সিক্যাল রিসোর্স মানেই হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ডের ব্যবহার করা। এখানে ওই যে আমরা একটা ইয়াতে ট্র্যাকারের মধ্যে, কত নম্বর ট্র্যাকারে সম্ভবত একটা ইয়ে আছে, এই যে অ্যাডভান্স ভোকাবুলারি ভিডিও, যেটা হচ্ছে ক্লাস 6-এর আন্ডারে একটা ইয়ে আছে, এখান থেকে এই যে C1 লেভেলের 69 ওয়ার্ডস আছে, এটা একটু শিখে নিন কষ্ট করে। এই C1 লেভেলের এই ভোকাবুলারিগুলা মানে এই অ্যাডভান্স ওয়ার্ডগুলা যারা ব্যান্ড 8-9 পায় রাইটিংয়ে, তারা এই ওয়ার্ডগুলো ব্যবহার করে। এইখান থেকে এই ওয়ার্ডগুলো শিখে নিন এবং লেখার সময় ব্যবহার করবেন, ইভেন বলার ক্ষেত্রেও এই ওয়ার্ডগুলো ব্যবহার করবেন। এখন থেকে যেহেতু শুরু, সো প্র্যাকটিস করা উচিত প্রথম থেকেই শিখে। সো লেক্সিক্যাল রিসোর্সে এখানে মার্কস পাবেন।
আরও একটা কারণ আছে, এই যে লিঙ্কার্সগুলো যে ব্যবহার করতেছেন, আমি একটু পরে যখন আমরা একটা পুরো এসে নিয়ে কাজ করব তখন বুঝতে পারবেন যে লেক্সিক্যাল রিসোর্সে আসলে লিঙ্কার্সের ব্যবহারটাও কীভাবে লেক্সিক্যাল রিসোর্সে মার্কস দেয় সেটাও আলোচনা করব। আসলে এই চারটা জিনিসই কিন্তু ইন্টারলিঙ্কড। যেমন গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ ফার্স্টে আসছে কি রেঞ্জ, দেন হচ্ছে অ্যাকিউরেসি। তো রেঞ্জটা কি, আপনি কত টাইপের গ্রামার, কত টাইপের টেন্স ব্যবহার করতেছেন। অবশ্যই চেষ্টা করবেন লেখার মধ্যে 3টা টেন্সই ব্যবহার করার, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। 3টা টেন্সই গ্রামার হিসেবে মানে লেখার ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করবেন। 3টা টেন্সেরই সেন্টেন্স ইউজ করার চেষ্টা করবেন। কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করবেন, কমপ্লেক্স সেন্টেন্সও ব্যবহার করার চেষ্টা করবেন। এতে কি হবে, এই যে গ্রামাটিক্যাল রেঞ্জে মার্কসটা আসবে। অ্যান্ড অ্যাকিউরেসি কি, অ্যাকিউরেসি তো বুঝি যে আমরা যাই লিখতেছি, যাই ব্যবহার করতেছি সেটা যেন অ্যাকিউরেট হয়, এটা হচ্ছে বিষয়। সো আমরা যাই লিখি না কেন, এটা যদি অ্যাকিউরেট হয় একটা ভালো মার্কস আসবে। সো আমরা কী কী দেখলাম, একটা হচ্ছে টাস্ক রেসপন্স অথবা টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। বিশেষ করে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড গ্রামার, তিনটাই দেখবেন যে কানেকশন আছে। ওই যে কীভাবে কানেকশন আছে, ওই যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের প্রপার ব্যবহার, এইটা একসাথে ইন্টারলিঙ্কড। এই 3টা বিষয়, 3টার ভিতরে আলাদা আলাদা বিষয়ও আছে, কিন্তু 3টার মধ্যে ওই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের বিষয়টা আছে স্পেশালি কমন। সো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা যে কত ইম্পর্টেন্ট এটা আমি গত ক্লাসে এই কারণে স্পেশালি আলাদাভাবে আপনাদেরকে দেখাইছিলাম। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা খুব ভালো করে শিখেন এবং প্রত্যেকটা লিঙ্কার্স দিয়ে একটু ভালো করে চেষ্টা করবেন যে ওগুলো যেন আপনাদের আয়ত্ত হয়ে যায়। প্রত্যেকটা দিয়ে 10টা করে সেন্টেন্স হলেও লিখবেন, অথবা আপনি যদি একটা না 10টা নাও লিখেন, অ্যাটলিস্ট প্রত্যেকটা দিয়ে প্রতিদিন একটা করে সেন্টেন্স লেখেন। প্রতিটা দিয়ে প্রত্যেক দিন একটা করে সেন্টেন্স লেখেন, এটা আপনার রাইটিং প্র্যাকটিসও হয়ে যাবে সাথে সাথে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের রাইটিংয়ের মার্কিং ক্রাইটেরিয়া। অ্যান্ড রাইটিং টেস্ট টেকিং টিপস নিয়ে কিছু আলোচনা করি আমরা। এটা আপনারা সবাই জানি যারা কিনা আইডিয়া আছে আইএলটিএস সম্পর্কে, তাও এটা নিয়ে একটু আলোচনা করি। যেমন রাইটিং টেস্ট মানে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে টাস্ক 1 আর টাস্ক 2। টাস্ক 1-এ থাকে কি, গ্রাফ অথবা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম, গ্রাফ অথবা ডায়াগ্রাম, সোজা কথা। গ্রাফের আন্ডারে অনেক কিছু আছে, ডায়াগ্রামের আন্ডারেও অনেক কিছু আছে, প্রসেস অথবা ম্যাপ, এগুলো ডায়াগ্রামের আন্ডারে। সো এগুলো হচ্ছে টাস্ক 1-এ থাকে। টাস্ক 1-এ আমাদের 150 ওয়ার্ড হচ্ছে মিনিমাম ওয়ার্ড লিমিট, আমাদের অ্যাটলিস্ট 150 ওয়ার্ডে মধ্যে লিখতে হবে। 150 ওয়ার্ডের নিচে গেলে কিন্তু মার্কস কম আসবে। তো 150 ওয়ার্ড বা তার বেশি লিখতে হবে, কিন্তু আবার অনেক বেশিও লেখা যাবে না, কারণ আমাদের সময় তো লিমিটেড। আমাদের 20 মিনিটস টাইম থাকবে শুধু টাস্ক 1-এর জন্য। সো 20 মিনিটসে আমরা যদি 150 থেকে 180-র মধ্যে লিখি, এটা ইনাফ। আরেকটা বড় বিষয় হচ্ছে এটা কিন্তু কোয়ান্টিটি, মানে আপনারা অনেক ওয়ার্ড লিখলেন, কোয়ান্টিটির উপর আসলে ডিপেন্ড করে না, আপনার কিন্তু লেখার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যত ভালো কোয়ালিটির লেখা হবে, যদি 150 ওয়ার্ডে ভালো কোয়ালিটি লেখেন, আর যদি ভালো কোয়ালিটির লেখা না লিখে 250 ওয়ার্ডেও টাস্ক 1 লেখেন, তাও কিন্তু মার্কস বেশি পাবেন না। সো কোয়ালিটির উপর আপনাদেরকে ফোকাস করতে হবে। এখন টাস্ক 1-এর কোয়ালিটি নিয়েও আজকে আলোচনা করব, টাস্ক 2-এর কোয়ালিটি নিয়েও আলোচনা করব, এবং এটার স্ট্রাকচার নিয়েও আলোচনা করব। আচ্ছা, সো টাস্ক 1-এ মেইনলি আমাদের কয়টা প্যারাগ্রাফ থাকে, 3টা অথবা 4টা। বিশেষ করে হচ্ছে প্রসেস ডায়াগ্রামে 3টা প্যারাগ্রাফ থাকে, যেমন ইন্ট্রোডাকশন থাকে, একটা বডি থাকে। আমার নেটটা ফেল হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। সো টাস্ক 1-এ 3টা অথবা 4টা প্যারাগ্রাফ থাকে, ইন্ট্রোডাকশন আর বডি আর একটা বডি একটা হতে পারে, 2টাও হতে পারে। এখন আমরা শুধুমাত্র প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে একটা বডি লিখি, আর বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি 2টা বডি লিখতে, 2টা বডি প্যারাগ্রাফ লিখতে, বাকি যত টাইপের টাস্ক 1 আছে। এতে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। সো আমরা চেষ্টা করবো শুধুমাত্র প্রসেস ডায়াগ্রাম বাদে বাকি সমস্ত টাস্ক 1-এর গুলো লেখার সময় 2টা করে বডি প্যারাগ্রাফ লিখতে।
এরপর টাস্ক টু হচ্ছে এসে। ওয়ার্ড লিমিট হচ্ছে 250 থেকে 300। আমরা অনেক বেশি লিখতে পারি, লেখার কোনো ওয়ার্ড কাউন্টের কোনো লিমিটেশন নাই, টাইমের মধ্যে আমি যত লিখবো তত লেখাই যাবে। কিন্তু 250 হচ্ছে এসের জন্য লোয়েস্ট লিমিট, মানে আমাদেরকে 250 ওয়ার্ডের বেশি লিখতেই হবে, বা 250 ওয়ার্ড অ্যাটলিস্ট লিখতে হবে। আমাদের টাইম যেহেতু বাউন্ড 40 মিনিটের মধ্যে, সো আমাদের 300 ওয়ার্ডের বেশি লেখা উচিত না, তাহলে আমরা এই সময়ের মধ্যে কুলাতে পারবো না। আর এসে হচ্ছে 4 থেকে 5টা প্যারাগ্রাফ হয়, যেমন ডিরেক্ট কোশ্চেন টাইপের যে এসেগুলো, তারপরে হচ্ছে প্রবলেম সলিউশনের এসে। প্রবলেম সলিউশন আর ডিরেক্ট কোশ্চেন, এই দুইটা টাইপের এসেগুলোতে সাধারণত 4টা বডি থাকে, আর বাকি সবগুলোতে 5টা করে বডি থাকে, লেখার সময় বডি প্যারাগ্রাফ থাকে। এখানে ইন্ট্রোডাকশন থাকে 2টা অথবা 3টা বডি প্যারাগ্রাফ, আর লাস্টে কনক্লুশন থাকে। এখন একটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এসের ক্ষেত্রে কনক্লুশন আর টাস্ক 1 এর ক্ষেত্রে ওভারভিউ কেন থাকে। কারণ আমাদের গ্রাফের মধ্যে সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদের চোখের সামনেই আছে। হ্যাঁ, সো সমস্ত ইনফরমেশন আমাদের টাস্ক 1-এ আমাদের চোখের সামনেই দেওয়া থাকে। এই কারণে এটার ওভারভিউ নিয়ে আমরা আলোচনা করি, এটা কোনো কনক্লুশনে আমরা আসি না, কারণ এখানে তো আমাদের সব কিছু চোখের সামনেই দেওয়াই। আর এসের ক্ষেত্রে কনক্লুশনে এই কারণে করি, যাতে এসেতে আমরা যা লিখলাম সমস্ত কিছু পড়ে আসার পরে এক্সামিনার অথবা রিডার সে যেন প্রপার কনক্লুশন পড়ে এইটা বুঝতে পারে আসলে কি পড়লাম, মানে তার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হওয়ার জন্য আমরা কনক্লুশনে আসি। এটা কি করে, তাকে রিমাইন্ডার দেয় যে আমি আসলে এই বিষয়গুলো জেনে আসলাম। এসের সমস্ত ভিতরের বডিতে যা কিছু লিখছেন সব কিছু আপনার মাথা থেকে আসা আইডিয়া, দ্যাটস ওয়াই আপনাকে কনক্লুশন লিখতে হচ্ছে। আচ্ছা, আপনারা যাই লিখবেন টাস্ক 1 অথবা টাস্ক 2-তে, এটা আপনি পেপার বেসড দেন আর কম্পিউটার বেসডই দেন, আপনাদের প্রত্যেকটা প্যারাগ্রাফের মাঝখানে একটা 1 লাইন স্পেস দিবেন, যাতে করে প্যারাগ্রাফগুলো প্রমিনেন্ট থাকে, আপনি চোখে দেখলেই যেন বুঝতে পারেন যে কতগুলো প্যারাগ্রাফ এখানে আছে। ঠিক আছে, ইভেন আপনাদের প্রত্যেকটা প্যারাগ্রাফে শুরুতে যা লেখা উচিত, যেমন আমরা ওভারভিউ যখন লিখি তখন ওভারঅল লিখি, কনক্লুশনের সময় আমরা লিখি হচ্ছে ইন কনক্লুশন অথবা টু কনক্লুড, এরকম বিভিন্ন ওয়ার্ডস লিখি। সো ওগুলা লিখে দিতে হবে, মানে যেটা কনক্লুশন অথবা যেটা ওভারভিউ, সেটার ক্ষেত্রে একদম শুরুর যে ওয়ার্ডটা সেটা মাস্ট লিখতে হবে, যাতে এক্সামিনার সহজে ধরতে পারে আপনি কোনটা ওভারভিউ লিখেছেন আর কোনটা কনক্লুশন লিখেছেন, এটা বুঝতে পারবে। আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যদিও এটা আপনাদের সবসময় মানতে হবে এমন নয়, যেমন হচ্ছে আপনি যখন কোশ্চেন পেপার হাতে পাবেন তখন টাস্ক 1টা, আর এটা আমার স্ট্র্যাটেজি, অনেকেও ইভেন যারা ইউটিউবে অনেক চ্যানেল আছে আমি দেখেছি, অনেক নেটিভরাও এই জিনিসটা সাজেস্ট করেন, অনেক এক্সপেরিয়েন্সড এক্সামিনাররাও সাজেস্ট করেন যে টাস্ক 2টা আগে লেখার জন্য। কারণ টাস্ক 2-তে মানে বেশি মার্কস বেয়ার করে টাস্ক 2টা। টাস্ক 1-এ 3 ব্যান্ডস থাকে, টাস্ক 2-তে 6 ব্যান্ডস থাকে। আপনার টোটাল 9 ব্যান্ডসের মধ্যে টাস্ক 1-এ যতগুলো, যে বললাম যে 4টা সেগমেন্ট থাকে, একটা হচ্ছে টাস্ক রেসপন্স, তারপর লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, আর হচ্ছে কি বলে, আরে আবার ভুলে গেছি, লেক্সিক্যাল রিসোর্স, যাই হোক 4টা যে বিষয়টা, এই 4টা সেগমেন্টে আলাদা আলাদাভাবে মার্কিং করে, সেগুলোকে আবার অ্যাভারেজ করে গ্রাফের জন্য 3 ব্যান্ডের মধ্যে মার্কস দেয়, আর হচ্ছে টাস্ক 2 এর জন্য 6 ব্যান্ডের মধ্যে মার্কস দেয়। ঠিক আছে, তো এসের যদি আপনার পারফেক্টলি ভালো হয় তখন দেখা যাবে যে এসের যে 6 ব্যান্ডের মধ্যে আপনার ভালো একটা মার্কস চলে আসতেছে, আর টাস্ক 1-এ যদি আপনি মোটামুটিও লেখেন তাও কিন্তু ওভারঅল দুইটা মিলায় যখন মিলাবে তখন 6.57 চলে আসবে রাইটিংয়ে। কিন্তু আপনি ধরেন টাস্ক 1টা খুব ভালো লিখছেন, কিন্তু টাস্ক 2-তে সময় পান নাই, টাস্ক 1 লিখতে যে সময় নষ্ট করে ফেলছেন, টাস্ক 2-তে ভালো সময় পান নাই লেখার মতো, ভালো করে লেখার মতো, তখন টাস্ক 2-তে 6 ব্যান্ডের মধ্যে মার্কস কম চলে আসলে, এবং টাস্ক 1-এ যদি 3 ব্যান্ডের মধ্যে ভালো মার্কস আসে, তাও ওভারঅলে যে দেখবেন যে 5.56
অথবা সর্বোচ্চ গেলে 6.5 এরকম আসতেছে। সো এই জন্য এসেকে বলে আগে লেখার জন্য, কারণ এসেটা আপনাকে বেশি ভাবাবে। গ্রাফের সমস্ত ইনফরমেশন আপনার চোখের সামনে, কিন্তু এসের সমস্ত আইডিয়া আপনার মাথা থেকে আসতেছে, এটা আপনাকে বেশি ভাবাবে। সো এইটাকে ভালো করে লিখতে গেলে একটু সময় দিতে হবে, আপনার বুদ্ধি খাটাতে হবে। সো আমার স্ট্র্যাটেজি এইটা যে আমি সবসময় বলি যে টাস্ক মানে কোশ্চেন পেপারটা হাতে পাওয়ার পরে টাস্ক 1-এর কোশ্চেনটা পড়বেন ফার্স্টে। টাস্ক 1-এর কোশ্চেনটা পড়ে একটা প্ল্যান করে রাখবেন, ঠিক আছে? মানে ধরেন টাস্ক 1-এ আপনার ম্যাপ আসলো, অথবা প্রসেস ডায়াগ্রাম আসলো, অথবা পাই চার্ট, বার চার্ট, তারপর টেবিল, যাই যে কোনো কিছু আসলো। সেটা আসার পরে এটার ভিতরে কি কি আছে সেটাকে মার্ক করে রাখতে পারেন, এবং এটা নিয়ে একটা প্ল্যান করে রাখতে পারেন। জাস্ট 2 মিনিট সময় দিয়ে প্ল্যান করে রাখেন। প্ল্যান করে রাখলে সুবিধা এটা হবে যে পরবর্তীতে এসে লেখার পরে আপনি যখন দ্রুত টাস্ক 1-এ ব্যাক করবেন, তখন আপনি আর ঘাবড়ে যাবেন না। ধরেন আপনার টাস্ক 2টা কমপ্লিট করতে 40 মিনিটই সময় লাগলো, হ্যাঁ 40 মিনিট সময় শেষ, এখন আপনার হাতে আছে 20 মিনিট। তখন আপনি হয়তো একটু টেনসড হতে পারেন যে না, আমার 20 মিনিটের মধ্যে টাস্ক 1টা শেষ করতে হবে। তখন আপনার তখন একে মাথায় প্রেশার, একে হচ্ছে এসে লেখার কারণে, এসেতে এতগুলো আইডিয়া বের করছেন, এত লেখার কারণে আপনার মাথায় একটা প্রেশার ফিল হবে। আবার হঠাৎ তারপর দেখবেন যে 20 মিনিট সময় আছে, তখন আপনি যদি গ্রাফে ব্যাক করেন বা টাস্ক 1-এ ব্যাক করেন, তখন হতে পারে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না হতে পারে, আপনার প্রপার প্ল্যানিংটা না হতে পারে, আপনি প্যানিকড হতে পারেন। সো আগে টাস্ক 1টা আসার পরে মাথা একটা কুল থাকা অবস্থায় আপনি টাস্ক 1-এর একটা প্ল্যানিং করে রাখেন, তারপর সঙ্গে সঙ্গে টাস্ক 2-তে চলে যাবেন। এরপর টাস্ক 2-র প্ল্যানিং করে টাস্ক 2টাকে লিখে শেষ করবেন। শেষ করার পর যখন আবার 1-এ ব্যাক করবেন, তখন দেখবেন যে আপনি রিল্যাক্সড, আপনার মাথায় তখন তেমন প্রেশার থাকবে না, আপনার দেখবেন কম টাইমের মধ্যে লেখা হয়ে যাচ্ছে। এটা আমার হয়েছে। আমি আমার রাইটিংয়ের সময় আমার কি হয়েছিল, আমি টাস্ক 1টাকে নিয়ে প্ল্যানিং করে রেখে দিয়েছি, পরে টাস্ক 2টা লিখতে যেয়ে আমি ভালো করে লিখছি, খুব ভালো করে লিখছি। টাস্ক 2 লেখার পরে আমার দেখি মাত্র 15 মিনিট আছে, মানে আমি অলরেডি 40 মিনিট খাইছি, সাথে সাথে আবার টাস্ক 1-এরও 20 মিনিট থেকে 5 মিনিট শেষ, তো এখন আছে 15 মিনিট। তো আমি স্বাভাবিকভাবে ঘাবড়ায় যাওয়ার কথা, কিন্তু আমার যে আগে প্রপার প্ল্যানিং করা ছিল, এই যে আমি 15 মিনিটের মধ্যে গ্রাফ শেষ করতে পারছি, আমার কোনো সমস্যা নেই। ফার্স্ট আছে টাস্ক 1-এ। আমার স্ক্রিনে এখন দেখা যাচ্ছে সিয়াম ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ফার্স্টে আসি টাস্ক 1-এ। টাস্ক 1-এ আমাদের বললাম কি, ইন্ট্রোডাকশন থাকবে, ওভারভিউ থাকবে, বডি প্যারাগ্রাফ থাকবে। ইন্ট্রোডাকশনে আমরা মেনলি কি করি, কোশ্চেন যেটাই থাকে সেই কোশ্চেনটাকে মেনলি প্যারাফ্রেজ করি। এক্সট্রা কিছু জিনিস লেখা যায়, এটা লিখলে আমাদের ইন্ট্রোডাকশনটা আরও সুন্দর হয়, তবে অ্যাটলিস্ট আমাকে কোশ্চেনের ইন্ট্রোডাকশনে আমাদের কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে লিখতে হয়। যেমন প্রসেস ডায়াগ্রাম এবং ম্যাপ, এগুলোর ক্ষেত্রে ইন্ট্রোডাকশনে আমাদের এক্সেস কিছু লিখতে হয় প্যারাফ্রেজ করার পরেও, কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করার পরেও আমাদের এক্সেস কিছু জিনিস লিখতে হয়। সো এই জিনিসটা লেখা, আবার হচ্ছে আমাদের যদি ডেটার যদি কোনো ইউনিট থাকে, যেমন আমাদের কোনো ডেটা যদি মেজার করি, যেমন ধরেন ডলার অথবা হচ্ছে মিটার অথবা লিটার, এরকম কোনো মেজারমেন্ট যদি দেওয়া থাকে কোনো গ্রাফের মধ্যে, সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা জিনিস লিখতে হয়। যেমন এখানে আমি লিখে দিছি ইউনিটস আর মেজার্ড ইন, তারপর মিলিয়ন্স অফ ডলার, ধরেন মিলিয়ন্স অফ ডলার, এইটা আমাদের ধরেন ইউনিট। সো আমরা এখানে লিখে দেবো এক্সট্রা লেখার মধ্যে, ইন্ট্রোডাকশনের কোশ্চেনটা প্যারাফ্রেজ করার পরে আমরা ইউনিটসটা এখানে মেনশন করতে পারি, ইউনিটস আর মেজার্ড ইন মিলিয়ন্স অফ ডলার। হ্যাঁ, এটা আমরা এক্সট্রা লিখতে পারি। তো এই টাইপের এক্সট্রা কিছু জিনিস ইন্ট্রোডাকশনে লিখতে হয়, এইটা আহামরি ভয়ঙ্কর কিছু না। মেনলি মানে এসেতে যেরকম ইন্ট্রোডাকশনটা লিখতে হয় ওইরকম গ্রাফের ক্ষেত্রে এতটা কঠিন কিছু না। মেইনলি গ্রাফের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ওভারভিউটা। ওভারভিউটাকে আমরা লেখা শুরু করি ওভারঅল দিয়ে। আমরা যখন ওভারঅল দেন কমা তারপরে লেখা স্টার্ট করি, মানে এই যে প্যারাগ্রাফটা, এটা যখন ওভারঅল কমা দেন লেখা স্টার্ট করি, এক্সামিনার ইজিলি দেখে বুঝতে পারে যে এটা হচ্ছে ওভারভিউ, ঠিক আছে। আর বডি প্যারাগ্রাফ ওভারঅলের মধ্যে থাকে কি, সেটা হচ্ছে কি ফিচার্সগুলো।
মানে গ্রাফের যে কি ফিচার্সগুলো মেইন যে ফিচার্সগুলো সেগুলো শুধু আমরা ওভারভিউতে লিখি, তাও কি একদম সব না, একটা অথবা দুইটা মেইন ফিচার নিয়ে আমরা মেইনলি ওভারভিউর মধ্যে আলোচনা করি। আমরা প্রত্যেকটা গ্রাফের টাইপ নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে, তখন এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট স্ট্রাকচারটা বলতেছি। ওভারভিউ আমরা কিভাবে লিখি, ওভারঅল লিখি, দেন মেইন যে একটা অথবা দুইটা কি ফিচার্সটা আমরা ওভারঅলের মধ্যে লিখি। ঠিক আছে, এখন একটা বিষয়, ওভারঅল যে কথাটা আমরা ওভারভিউটা আমরা শেষেও লিখতে পারি, আবার ইন্ট্রোডাকশনের ঠিক পরেও লিখতে পারি। অ্যাজ এটা কনক্লুশন না, সো এটাকে আমরা যে কোনো জায়গায় লিখতে পারবো, মানে শুরুতেও লিখতে পারবো ইন্ট্রোডাকশনের শুরুতে, অথবা বডি প্যারাগ্রাফের পরেও লিখতে পারবো। তো ওভারঅলটা সাধারণত কি করতে হয়, যেহেতু খুব ইম্পর্টেন্ট, আমি বলবো আপনার ইন্ট্রোডাকশনের পরে লেখেন, বডি প্যারাগ্রাফগুলো পরে লেখেন, আগে ওভারঅলটা আগে লিখবেন। কারণ ওভারঅলের মধ্যে একটা ব্যান্ড আছে, আপনার 3 ব্যান্ড যদি থাকে, মানে কিভাবে বলি, মানে আসলে এটা তো টোটাল আপনার এই 4টা বিষয়ের উপর ডিপেন্ড করে মার্কিংটা হয়, কিন্তু ওভারঅল না লিখলে 1 ব্যান্ড দিবেন আপনাকে, সোজা কথা। আপনি ধরেন ওভারঅল লিখলেন না, মানে ওভারভিউটা লিখলেন না, আপনি ইন্ট্রোডাকশন লিখলেন আর বডি প্যারাগ্রাফ দুইটা লিখলেন, এর মধ্যে আপনার সময় শেষ। এখন আপনি আর ওভারঅলটা লিখতে পারেন নাই, ওভারভিউটা লিখতে পারেন নাই, তখন ওই যে টাস্ক রেসপন্সের যে বিষয়টা, সেই জায়গায় মার্কস দিবেন আপনাকে, সেইখানে মার্কসটা দিবে না। ইভেন অনেক আসলে ওই 3 ব্যান্ডের মধ্যে 1 ব্যান্ড নাই, সোজা কথা। সো ওভারঅলটা আগে লিখে নিন, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ওই যে ইউটিউবে একটা চ্যানেল আছে খুবই বিখ্যাত আইএলসের জন্য, আইএলস লিজ, ওই লিজও কিন্তু সেম কথা বলছে যে ওভারঅলটাকে আগে লিখতে বলছে, কারণ ওভারঅল সব থেকে ইম্পর্টেন্ট পার্ট গ্রাফের। সো ওভারঅলটা ইন্ট্রোডাকশনের ঠিক পরপরই লিখে দিবেন, তাহলে ওভারঅল মানে তখন বডি প্যারাগ্রাফটা আপনার যে সময় নাও থাকে, আপনি একটু উল্টা মানে কোনোভাবে লিখে দিলেও, মানে যাই আপনার এসে যদি ভালো হয়, আপনি বুকিচুকি করে লিখে দিলেন প্যারাগ্রাফটা, মানে তাও কিন্তু আপনি একটা ভালো মার্কস পাইতে পারেন, কারণ এসে আপনার ভালো হয়েছে, আবার ইন্ট্রোডাকশন আর ওভারভিউটা ঠিক মতো লিখছেন, তারপর প্যারাগ্রাফ আপনি যাচ্ছে তাই লিখে দিলেও আপনার কিন্তু একটা ভালো মার্কস আসার সম্ভাবনা থেকে যাবে, তাও যদি আপনার সময় কম থাকে। আচ্ছা, গ্রাফে মানে টাস্ক 1-এ 86% আমাদের মেইনলি এই ইনফরমেশন টাইপের গ্রাফগুলো আসে, যেমন গ্রাফ, চার্ট, টেবিল, এইটা ডেটা রিলেটেড বিষয়গুলো 86%। মানে আপনি কোয়েশ্চেনগুলো দেখেন, প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো আপনি দেখবেন টাস্ক 1-এ বেশিরভাগই গ্রাফ, চার্ট, টেবিল এই টাইপের আসছে। না, আপনার পসিবিলিটি বেশি এগুলি আসার, কিন্তু তাই বলে অন্য পসিবিলিটি যে নাই এমন না। 14% মানে টাইমস হচ্ছে ডায়াগ্রাম, প্রসেস, প্ল্যান, ম্যাপ, লেআউট, এই টাইপের জিনিসগুলো আসে। তো যেহেতু ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের এগুলোর বিষয়ে লিখতে হয়, তো আমরা সাধারণত যে লিখি না, দ্য গ্রাফ শোস, অথবা দ্য গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট সামথিং, কিছু একটা, হ্যাঁ। সো সাধারণত আমরা শোস অথবা গিভস ইনফরমেশন অ্যাবাউট এই টাইপের কথাগুলো গ্রাফ, চার্ট অথবা টেবিলের ক্ষেত্রে লিখি। আর আমরা যেমন ডায়াগ্রাম, প্রসেস অথবা প্ল্যান, ম্যাপ, লেআউট এই টাইপের ক্ষেত্রে বলি, এগুলো সাধারণত ইলাস্ট্রেশনস থাকে, এগুলো কিন্তু পিকচার না। অনেকে পিকচার লিখে ভুল করে, এটা পিকচার না, এগুলো হচ্ছে ইলাস্ট্রেশন, ছবি আঁকা টাইপের। সো এগুলোর ক্ষেত্রে আমরা লিখতে পারি দ্য ডায়াগ্রাম অথবা দ্য ম্যাপ শোস, এটাও লিখতে পারি, অথবা দ্য ম্যাপ অথবা দ্য ডায়াগ্রাম প্রেজেন্টস, ডেমনস্ট্রেটস, ইলাস্ট্রেটস, ডিসপ্লেস, হ্যাঁ, এই টাইপের ওয়ার্ডগুলো লিখতে পারি। ধরেন আপনার কোয়েশ্চেনের মধ্যে আছে প্রেজেন্টস অথবা শোস অথবা ইলাস্ট্রেটস এরকম টাইপের, তাহলে আপনি এই যে কয়েকটা ওয়ার্ড সেগুলো থেকে ওই ওয়ার্ডটা বাদে বাকিটা নেবেন। ধরুন যদি প্রেজেন্টস থাকে, দেন আপনি ডিসপ্লেস লিখতে পারেন, ইলাস্ট্রেটস লিখতে পারেন, ডেমনস্ট্রেট লিখতে পারেন, হ্যাঁ। একদম হুবহু কোয়েশ্চেনের ওয়ার্ডটাকেই আপনি ব্যবহার করবেন না, ঠিক আছে। প্যারাফ্রেজ কিন্তু অনেকভাবে হয়। প্যারাফ্রেজিং মানে হচ্ছে আপনি সেন্টেন্সটাকে নিজের মতো গুছায় লিখলেন, অর্থ না চেঞ্জ করে। যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটাই আপনি অর্থ চেঞ্জ না করে নিজের মতো লেখা। এই ক্ষেত্রে আপনি ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করতে পারেন, যেমন একই ওয়ার্ডের অ্যাডভার্ব ফর্মও থাকে, অ্যাডজেক্টিভ ফর্মও থাকে।
ঠিক আছে, আপনি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ফর্ম অথবা নাউন ফর্ম ইউজ করতে পারেন। ভার্বের নাউন ফর্ম আছে না, ভার্বের বিভিন্ন ফর্ম আছে না, সো বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন ফর্ম থাকে, আপনি ফর্ম চেঞ্জ করেও প্যারাফ্রেজ করতে পারেন। আবার হচ্ছে এইরকম ওয়ার্ড চেঞ্জ করেও, মানে সিমিলার ওয়ার্ড অথবা হচ্ছে সিনোনিম ইউজ করেও আপনি প্যারাফ্রেজ করতে পারেন। সো আমি এই যে প্যারাফ্রেজিংয়ের জন্য এই ডকুমেন্টটা যে সেট করেছি সেটা আপনারা এখানেই পাবেন, আপনাদের ট্র্যাকারের মধ্যেই পাবেন। যদিও এখানে আছে, এখান থেকে খুঁজে বের করতে কষ্ট হতে পারে যে অ্যাসাইনমেন্ট 12-এর মধ্যে আছে, তা আমি কিন্তু আপনাদেরকে আলাদাভাবে দিয়ে দিয়েছি। বিশেষ করে কোথায় যেন, এই যে প্যারাফ্রেজ ডকটা আমি এখানে দিয়েছি, ক্লাস 2-এ আজকেই পেয়ে যাবেন। ট্র্যাকারে গেলে এখানে প্যারাফ্রেজ ডকটা পেয়ে যাবেন। আচ্ছা, আমি প্যারাফ্রেজিংয়ের আপনাদের প্যারাফ্রেজিংটা সহজ করার জন্য এটা করেছি মেনলি। গ্রাফের ক্ষেত্রে এই টাইপের ওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করবেন, যেমন ধরেন কোশ্চেনের মধ্যে শোস আছে, দেন আপনি লিখবেন গিভস ইনফরমেশন অ্যাবাউট অথবা ইলাস্ট্রেটস, এটা লিখতে পারেন। আচ্ছা, এরপরে ওই যে বললাম যদি গ্রাফ টাইপের ইউনিট থাকে দেন আপনারা এই এক্সট্রা কথাটা লিখবেন ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে। ইন্ট্রোডাকশনে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করার পরে এই টাইপের কথা লিখবেন। এরপর আসি, ধরেন কোশ্চেনের মধ্যে পার্সেন্টেজ ওয়ার্ডটা আছে, আপনি পার্সেন্টেজ ওয়ার্ডটা যদি থাকে আপনি পার্সেন্টেজের বদলে প্রপোর্শন ইউজ করতে পারবেন, নাম্বারের ক্ষেত্রে অ্যামাউন্ট ইউজ করতে পারবেন, চেঞ্জের ক্ষেত্রে ভ্যারিয়েশন ইউজ করতে পারবেন। আমি কোন ওয়ার্ডটা কোশ্চেনে থাকলে কোশ্চেনের বদলে কোন ওয়ার্ডটা লেখা যায় সেটা বলতেছি, ঠিক আছে। ডিক্রিজের ক্ষেত্রে ডিক্লাইন, এগুলো জাস্ট আমি লিস্ট করেছি। যেমন পিপল ওয়ার্ডটা যদি ব্যবহার করে সাধারণত আমরা সিটিজেন, রেসিডেন্ট অথবা ইন্ডিভিজুয়ালস ব্যবহার করি। কান্ট্রিজ থাকলে রিজিয়ন্স ব্যবহার করি। এই ওয়ার্ডগুলো আপনারা মুখস্থ করবেন। কেন মুখস্থ করবেন? কারণ সেম ওয়ার্ড ব্যবহার যাতে আপনাদের অ্যাভয়েড করতে পারেন। এগুলো কিন্তু খুব কমন, মানে গ্রাফের টাস্ক 1-এর মধ্যে খুব কমন, কারণ যেমন ফ্যামিলিজ, ট্যুরিস্ট, ওয়ার্কার্স, পিপল, তারপর হচ্ছে রুরাল এরিয়া, এই টাইপের ওয়ার্ডগুলো খুব কমন, কারণ এই টাইপের গ্রাফগুলো আসে। তারপর ইয়াং পিপল, হ্যাঁ, ইয়াংয়ের বদলে ইয়থ, অ্যাডোলেসেন্টস, তারপরে ইয়াঙ্গার জেনারেশন, এই টাইপের ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারে। অ্যাডাল্টসের ক্ষেত্রে ম্যাচিওর ইন্ডিভিজুয়ালস অথবা ম্যাচিওর পিপল, হ্যাঁ, তারপরে গ্রোন ইন্ডিভিজুয়ালস অথবা গ্রোন পিপল, এগুলো ব্যবহার করতে পারবেন। এল্ডারলির ক্ষেত্রে ওল্ডার পিপল, সিনিয়র সিটিজেন্স, এই টাইপের ওয়ার্ড, ঠিক আছে। ম্যাপ অথবা প্রসেস, এগুলোর ক্ষেত্রে এই কথাটা এক্সট্রা অ্যাড করতে পারেন, উইথ লেবেলস অ্যান্ড পিকচার, হ্যাঁ, এই কথাটা অ্যাড করতে পারেন। মানে বলে না যে দ্য ম্যাপ শোস, একটা কোশ্চেন হতে পারে যে দ্য ম্যাপ শোস দ্য চেঞ্জেস অফ, একটা কোনো পার্কের নাম বললো, হ্যাঁ, তারপর একটা ম্যাপ দিয়ে দিল যে এত সাল থেকে এত সালের মধ্যে কিছু চেঞ্জেস দিল, তখন আপনি কি বলবেন? আপনি যখন প্যারাফ্রেজ করবেন, দ্য ম্যাপ ইলাস্ট্রেটস, হ্যাঁ, দ্য কি বলবো, চেঞ্জেস, তারপরে এত সাল থেকে এত সাল, হ্যাঁ, এটা দেওয়ার পরে তারপরে খালি জাস্ট এক্সট্রা শেষের দিকে উইথ লেবেলস অ্যান্ড পিকচার্স, এটা অ্যাড করে দিলেন এক্সট্রা। আপনাদের সহজ করার জন্য বলতেছি, কিছু মানে না লিখতে পারার থেকে এই টুকটাক লেখা উচিত। তারপরে দ্য প্রসেস অফ সামথিং, দ্য মেথড অফ, দ্য স্টেপস ইনভলভড ইন, এই সেম জিনিস আপনার কোশ্চেনে যদি দ্য প্রসেস অফ লেখা থাকে, ধরেন আপনারা যারা মক টেস্ট দিয়েছিলেন তারা করছিলেন কি, দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং, কি জানো, ওয়ান টাইম নুডলস বা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলসের একটা গ্রাফের আপনারা করছিলেন, অ্যান্সার দিয়েছিলেন যারা মক টেস্ট দিয়েছিলেন। তো ওইটার জায়গায় আপনারা লিখতে পারবেন দ্য মেথড অফ, এটা দ্য স্টেপস ইনভলভড ইন ম্যানুফ্যাকচারিং, ওর ম্যানুফ্যাকচারিংয়ের জায়গায় প্রোডাকশন অফ, এই কথা লিখতে পারেন, হ্যাঁ, এই টাইপের কথাগুলো। আর যখন আমরা প্রসেস কথা বলি তখন কিন্তু ওই যে প্রসেসটা নিয়ে কথা বলি সেই প্রসেসটার নাম বলার পরে আইএনজি দিতে হয়। যেমন ম্যানুফ্যাকচার, তারপর প্রোডাকশন, ইনভলভড ইন, ধরেন দ্য স্টেপস ইনভলভড ইন ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, অথবা প্রডিউসিং, তো এখানে আইএনজি কিন্তু ওয়ার্ডটা আছে। এই টাইপের ওয়ার্ড যখন আপনারা ব্যবহার করবেন, এই টাইপের ফ্রেজগুলো যখন ব্যবহার করবেন, যেমন দ্য প্রসেস অফ, দ্য মেথড অফ, দ্য স্টেপস ইনভলভড ইন, এই টাইপের যখন ব্যবহার করবেন
তখন ওই যে কথাটা যে লিখবেন প্রোডাকশন অথবা হচ্ছে ম্যানুফ্যাকচার, এগুলো যখন লিখবেন সেটার সাথে আইএনজি অবশ্যই অ্যাড করতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। এই জন্য আমি এটা স্পেসিফাই করে দিয়েছি আগের থেকে। সো এগুলো খেয়াল রাখতে হবে। ম্যাপের ক্ষেত্রে অনেক সময় যে রিফারবিশড ওয়ার্ডটা আসে, রিবিল্ড ওয়ার্ডটা আসে। ধরেন ম্যাপের মধ্যে একটা দেওয়া আছে, একটা ক্যাফেই দেওয়া আছে, হ্যাঁ। সো ক্যাফেইটার জায়গায় এখন বর্তমানে এখন একটা হোটেল হয়েছে, অথবা এখন কার পার্কিংয়ের জায়গা হয়েছে। তখন আপনি রিবিল্ড না, ওইটা হতে পারে, ওইটা হবে হচ্ছে ট্রান্সফর্মড অথবা হচ্ছে চেঞ্জড, এই কথাটা আসতে পারে। আর ধরেন একটা ভাঙ্গা বিল্ডিং ছিল, সেটা রিফারবিশ করা হয়েছে, মানে রিবিল্ড করা হয়েছে, রিকনস্ট্রাকশন করা হয়েছে। এই টাইপের ক্ষেত্রে এগুলো লিখতে পারেন। সো এই টাইপের ধরেন রিকনস্ট্রাকশন লেখা আছে, আপনি লিখলেন রিবিল্ড অথবা রিফারবিশড। আবার অনেক সময় যে বডি প্যারাগ্রাফগুলো হয় না, শুধু তো একটা সেকশনেই এরকম থাকে না। ধর একটা ম্যাপের মধ্যে অনেকগুলো জিনিস দেখা যায়। যেমন কোনো জায়গায় জঙ্গল ছিল, সেখানে এখন একটা কি বলে, এখানে একটা হোটেল হয়েছে। আবার কোনো জায়গায় কি বলে কার পার্কিং ছিল, সেখানে এখন একটা লাইব্রেরি হয়েছে। তো অনেকগুলো বিষয় থাকতে পারে একই গ্রাফের মধ্যে। তখন আপনি একবার যদি রিফারবিশড ইউজ করেন, তখন ওই রিফারবিশড ওয়ার্ডটা আর ইউজ করবেন না, তখন ইউজ করবেন রিবিল্ড না হলে রিকনস্ট্রাকশন। এই টাইপের মানে একই ওয়ার্ড চেষ্টা করবেন দ্বিতীয়বার না ইউজ করতে। এটা কেন? এই যে রিপিটেশনটা কিন্তু আপনার লেক্সিক্যাল রিসোর্সে মার্কস কমাবে। সো রিপিটেশন অ্যাভয়েড করার জন্য প্যারাফ্রেজিং খুব জরুরি। আপনার নিজেরই, আপনি একটা ওয়ার্ড ব্যবহার করেছেন, সেই ওয়ার্ডটা ব্যবহার না করে সেইটার আরেকটা সিমিলার ওয়ার্ড অথবা হচ্ছে সিনোনিম ব্যবহার করবেন। এটা এসের ক্ষেত্রেও, এসের মধ্যেও আপনি একটা ওয়ার্ড ইউজ করছেন কোনো একটা বিষয়ে, সেই ওয়ার্ডটা চেষ্টা করবেন আরেকবার না ব্যবহার করে সেটার আলাদা কোনো একটা সিনোনিম ব্যবহার করার। এতে বুঝবে যে আপনার মানে ভোকাবুলারি নলেজ ভালো। সো এটা লেক্সিক্যাল রিসোর্সে ভালো মার্কস অ্যাড করবে আপনার জন্য। যেমন স্টেজের কি থাকে, ফেজ অথবা স্টেপ, মানে প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে এটা খুব বেশি আসে। হ্যাঁ, গ্রাফের ক্ষেত্রে যেমন ওই যে কি বলে প্রেডিকশন অথবা ফোরকাস্ট, এইগুলো মুখস্থ করেন। হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দিছি। নেক্সটের জায়গায় ফলোয়িং, সাবসিকুয়েন্ট, এরকম করে দেওয়া আছে। আবার অনেক সময় যে দেশের নাম থাকলে ন্যাশনালিটি দিয়ে কিন্তু আপনারা প্যারাফ্রেজ করতে পারবেন। যেমন পিপল অফ ইউকে অথবা পিপল অফ দ্য ইউকে অথবা পিপল অফ দ্য ইউনাইটেড কিংডম, এরকম দেওয়া আছে। তখন আপনি কি ব্রিটিশ পিপল দিতে পারেন, ন্যাশনালিটি দিয়ে এটাকে প্যারাফ্রেজ করতে পারেন। এগুলো সাধারণত গ্রাফগুলোতে আসতে পারে, আপনাদের এই কয়েকটা দেশের কথা বিশেষ করে আসে। সো এগুলো আমরা জাস্ট এখানে অ্যাড করেছি। আর একটা জিনিস খেয়াল করবেন, ইউএসএ এবং ইউকে এই দুইটার নামের আগে কিন্তু দা ওয়ার্ডটা আছে। কখনো এই দা লিখতে ভুল করবেন না। ইউএসএ অথবা দা ইউকে এভাবে লিখতে হবে আপনাকে। দা ওয়ার্ডটাকে মিস করা যাবে না, তাহলে কিন্তু ভুল হবে। আবার ইউএসএ অথবা ইউকের যে ফুল ফর্ম সেটা লিখেও প্যারাফ্রেজ করা যায়। মানে দা ইউকে না লিখে আপনি ওখানে দা ইউনাইটেড কিংডম লিখলেন। ধরেন কোশ্চেন আছে দা ইউকে, অথবা গ্রাফের ইয়ার মধ্যে লেখা আছে দা ইউকে, আপনি লিখলেন ইউনাইটেড কিংডম, এইভাবে প্যারাফ্রেজ করতে পারেন। অথবা ন্যাশনালিটিতেও প্যারাফ্রেজ করতে পারেন। যাই লিখেন যেন বানান ভুল না থাকে, এইটার দিকে একটু মনোযোগী হতে হবে আপনাদের। আমি ম্যাকারের বই থেকে আপনাকে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ম্যাকারের গ্রাফের বইটা। আপনারা এটা কিনতেও পারেন অথবা আমরা পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো। এই বইটা কি দেখা যাচ্ছে কিনা একটু যদি বলতেন। বইটা কি দেখা যাচ্ছে সিয়াম ভাই? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা এই বইটা, এই পিডিএফটা আমি দিয়ে দেবো, আপনারা দেখে নিন। পিডিএফটায়
শুরুর দিকে কিছু ইনস্ট্রাকশনস আছে, এই ইনস্ট্রাকশনসগুলো পড়বেন, এগুলো খুব কাজে লাগবে আপনাদের। দেখেন কত টাইপের গ্রাফ আছে, লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, টেবিল, তারপর হচ্ছে মাল্টিপল চার্টস। মাল্টিপল চার্টস বলতে এই চার্টগুলোর মধ্যে কম্বিনেশন হয়, কারণ লাইনের সাথে পাই দিয়ে দিল অথবা বার চার্টের সাথে টেবিল দিয়ে দিল, এরকম কম্বিনেশন করতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে প্রসেস অথবা সাইকেল, প্রসেস ডায়াগ্রাম যেটাকে বলি, কোনো কিছু তৈরি হওয়া বা হচ্ছে ইভেন কোনো কিছু লাইফ সাইকেল, ধরুন ব্যাঙের লাইফ সাইকেল হতে পারে, কোনো মাছের লাইফ সাইকেল হতে পারে, এরকম কিছু হতে পারে। হ্যাঁ, তারপর কোনো অবজেক্ট ডেসক্রিপশন, কোনো অবজেক্ট সম্পর্কে ডেসক্রাইব করতে বলে, তারপর ম্যাপ, এই জিনিসগুলো আসতে পারে। তো গ্রাফ কিভাবে লিখতে হয় সেটা তো আমরা জেনেছি। বডি, ওই যে ইন্ট্রোডাকশন, বডি আর এন্ডিংয়ে মানে আমরা ওভারঅলটা লিখি, ওভারঅলটা এন্ডিংয়েও লিখি, অথবা হচ্ছে যে বললাম ইন্ট্রোডাকশনের পরেও লেখা যায়। আচ্ছা, লাইন গ্রাফের ক্ষেত্রে কিছু ভোকাবুলারিজ আছে, সেটা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। লাইন গ্রাফের ক্ষেত্রে কিছু ভোকাবুলারিজ, যেমন গ্রাফ যখন লাইন গ্রাফ কি আমরা চিনি? লাইন গ্রাফ দেখি তো আমরা একটু দেখাই। এগুলো হচ্ছে বার গ্রাফ, বার, এক একটা বার। দেখি লাইন গ্রাফ আছে কিনা। স্কুল কলেজে তো অনেক ম্যাথের সাবজেক্টের মধ্যে এই টাইপের গ্রাফ ছিল, এই যে এগুলো হচ্ছে লাইন গ্রাফ, লাইন দিয়ে বোঝায়। যেমন এটা লাইনটা উপর দিকে, এটা কি নিউট্রাল অবস্থায় আছে, এটা আনচেঞ্জড অবস্থায় আছে, আবার এটা কি ডিক্রিজ হয়েছে, আবার আনচেঞ্জড, আবার ডিক্রিজ, এরকম। হ্যাঁ, লাইন গ্রাফ, আমি কয়েকটা গ্রাফ জাস্ট একবার এক চোখের দেখায় তারপরে চলে যাব, যাতে আপনারা কথা বললে পরে বুঝতে পারেন। এগুলো হচ্ছে টেবিল, মানে যেগুলো হচ্ছে মেনলি ডেটা নিয়ে কাজ করে। আপনাদের যতগুলো ডেটা টাইপ টাস্ক 1 আছে সবগুলো লেখার সিস্টেম কিন্তু সেম, যদিও দেখতে আলাদা কিন্তু লেখার স্টাইল সেম। এগুলো হচ্ছে পাই চার্ট, এগুলো হচ্ছে এটা হচ্ছে ফ্লো চার্ট, ফ্লো ডায়াগ্রাম, এটা ডায়াগ্রাম ডিসক্রিপশনে আসে। ফ্লোটা সাধারণত যে আমরা প্রসেস ডায়াগ্রাম করি না, একদম হুবহু সেম ফ্লো চার্টটা। এটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম, এটাও প্রসেস ডায়াগ্রাম। এই ফ্লো চার্ট, এটাও প্রসেস ডায়াগ্রাম। এটা হচ্ছে ম্যাপ। এই দেখেন এখানে এটা 1930 সালে কিরকম ছিল, বস্টন বে, এটা কি, এটা এয়ারপোর্ট আর কি, যাই হোক। এটা বর্তমান অবস্থা, আর এটা হচ্ছে 1930 সালের অবস্থা। এগুলো আছে ম্যাপ। এটা আবার প্রসেস ডায়াগ্রাম। এই দেখেন কম্বিনেশন, বার চার্ট আর লাইন চার্ট কম্বিনেশন, এটা আবার প্রসেস। এরকম কম্বিনেশন আসে, এই যেমন টেবিল আর বার চার্ট, এরকম কম্বিনেশন। যাই হোক, তো আমরা চলে যাই আবার মূল বিষয়ে। যখন লাইন গ্রাফ আসবে তখন আমরা কি করব? যখন লাইনটা দেখবেন নিচের দিকে যাচ্ছে, তখন আমরা এই টাইপের ওয়ার্ডগুলো ব্যবহার করব। ডিক্রিজড, ফেল, ড্রপড, ডিক্লাইনড, কেম ডাউন, মানে একই ওয়ার্ড, মানে গো ডাউনটাকে বোঝাইতে একই মিনিং এগুলোর, এগুলো সবগুলো সিনোনিম। আমরা একবার যদি একটা লাইনের ক্ষেত্রে ডিক্রিজড ইউজ করি, সো আর এই ডিক্রিজড ওয়ার্ডটাকে ইউজ করব না, আমরা তখন ফেল ইউজ করলাম, অথবা ড্রপড ইউজ করলাম, অথবা ডিক্লাইনড ইউজ করলাম। আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করব, লেক্সিক্যাল রিসোর্সে মার্কস বেশি পাওয়ার জন্য। এই জন্য এই ভোকাবুলারিজগুলো আমাদেরকে এই বই থেকে শিখে নেবেন। গো আপের জন্য ইনক্রিজ, রোজ, ক্লাইম, গ্রিউ, ওয়েন্ট আপ, এক্সকেলেটেড, এগুলো। কোনো চেঞ্জেস যদি না হয়, রিমেইন স্টেবল, তারপর লেভেলড অফ, স্টেবিলাইজড, রিমেইন দ্য সেম। হ্যাঁ, আবার ফ্ল্যাকচুয়েশন যদি বোঝায়, দেন ফ্ল্যাকচুয়েটেড। আর কোনো একটা ধরেন ট্রেন্ড একদম হাইয়েস্ট পিকে আছে, তখন এটাকে কি করতে, পিকড ওয়ার্ডটা ইউজ করতে পারেন, অথবা রিচড আ হাই অফ, এই ওয়ার্ড এইটাও ব্যবহার করতে পারেন, এই ফ্রেজটাও ইউজ করতে পারেন। আর যদি একদম নিচে চলে যায়, মানে একদম ড্রপ করে দেয়, সবচেয়ে নিচে চলে গেল ট্রেনটা, তো ওই সময় ডিপড ওয়ার্ডটা ইউজ করতে পারো, অথবা রিচড আ লো অফ, এটা ব্যবহার করতে পারেন। মানে একটা ট্রেন দেখলেন নামতে নামতে এত বেশি নিচে নেমে গেছে,
ওই যে একদম লোয়েস্ট লিমিট যেটা গেছে সেইটাকে ডেসক্রাইব করার জন্য এই দুইটা ব্যবহার করতে পারেন। তারপরে লাইন গ্রাফটা যদি আমি যদি বলি যে এখানে একটা এক্স অ্যাক্সিস আর এটা এটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস যদি আঁকি, তাহলে এই লাইনটা কত ডিগ্রিতে আছে। ধরেন আমি যদি এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ধরি, 45-এর থেকে নিচে, আমি একটু ম্যাথের দিকে চলে গেছি, যাই হোক আমি এটাকে কিভাবে এঁকে দেখাবো আপনাকে। ধরেন কই গেল, দাগ পড়তেছে না এখানে। আচ্ছা, এইটা হচ্ছে ওয়াই আর ধরেন এটা হচ্ছে এক্স, মোটা হয়ে গেছে বেশি। এইটা ধরেন এই লাইনটা যত এক্স এর দিকে থাকবে, মানে ধরেন এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, মানে এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে আমরা বলবো যে এটা মডারেটলি চেঞ্জড, এরকম বলবো যে এরকম, এটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক মিডল দিয়ে গেছে, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ঠিক মিডল দিয়ে গেছে। এই টাইপের যদি আমরা লাইন দেখি, আমরা বলবো মডারেটলি চেঞ্জ অথবা মডেস্টলি চেঞ্জড, এই টাইপের। এইটা যদি আবার মনে করেন নিচের দিকেও হয়, তো মডারেটলি ডিক্রিজড অথবা মডেস্টলি ডিক্রিজড, আর যদি উপর দিকে হয় তাহলে মডারেটলি ইনক্রিজড। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে হবে, চেঞ্জটা কোন দিকে গেছে সেটা বুঝতে হবে। যদি এরকম হয় 45 ডিগ্রির থেকে বেশি হয়, 45-এর থেকে যদি বেশি হয়, তখন কি বলবো, তখন আমরা শার্পলি, র্যাপিডলি, ড্রামাটিকলি, সিগনিফিকেন্টলি, কনসিডারেবলি, সাবস্টেন্সিয়ালি, এই টাইপের ওয়ার্ডগুলো ব্যবহার করব। মানে কোনো ওয়ার্ড কিন্তু মানে চেষ্টা করব সেকেন্ড টাইম না ব্যবহার করা। আর এইটা হচ্ছে কি 45 ডিগ্রির থেকে কম, এটা কিন্তু আপওয়ার্ড ট্রেন্ডও হতে পারে, ডাউনওয়ার্ড ট্রেন্ডও হতে পারে, স্লোলি অথবা স্লাইটলি অথবা মিনিমালি, এই টাইপের ওয়ার্ডগুলো আমরা চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করব। টাইম ফ্রেজের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে ইন অ্যান্ড ডিউরিং, এই দুটো সেম। আপনার কোয়েশ্চেনে ধরেন বলা হচ্ছে যে ইন 2000 এই একটা ঘটনা ঘটলো, তখন আপনি যখন ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ করলেন, তখন ইন 2000-এর জায়গায় লিখবেন ডিউরিং 2000, মানে ইনের বদলে ডিউরিং লিখবেন সবসময়, আর ডিউরিং থাকলে ইন লিখবেন। হ্যাঁ, আর যদি ফ্রম এন্ড টু থাকে, সেটার বদলে বিটুইন অ্যান্ড লিখবেন। যেমন এটা যদি হয় ফ্রম 2000 to 2005, এটা যদি কোয়েশ্চেনে থাকে, আপনারা লিখবেন বিটুইন 2000 and 2005, মানে ফ্রম টু এর জায়গায় বিটুইন অ্যান্ড দিয়ে আপনারা রিপ্লেস করে দিবেন, তাহলে প্যারাফ্রেজ হয়ে যাবে। সো এই দুইটা জিনিস খেয়াল রাখেন, ইনের বদলে ডিউরিং, ফ্রম টু এর বদলে বিটুইন অ্যান্ড, এই দুটো বেশি আসে, সো এই দুইটা একটু খেয়াল রাখেন। এই যে ট্রেন্ডটা দেখেন, এটা কি স্লাইটলি ইনক্রিজড, আবার এটা কি ড্রামাটিক্যালি ইনক্রিজড। হ্যাঁ, আবার এটা কি, এটা হচ্ছে মডারেটলি ডিক্রিজড। ঠিক আছে, এটা মডারেট, আর এটা কি দ্রুত বাড়ছে, এটা আবার কি স্লাইটলি বাড়ছে। জাস্ট এমনি এখান থেকে দেখাই দিলাম আর কি এই চেঞ্জেসটা কীরকম হয়। এই পর্যন্ত কারোর কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আরো কোনো সমস্যা আছে? না থাকলে বলেন, যে সমস্যা না থাকলে বলেন, তাহলে আমি একটু আগাই। আচ্ছা ঐন্দ্রিলা আপু, আপনি তো এক্সাম দিয়েছিলেন আগে, আপনি কি এভাবে পড়েছিলেন রাইটিং এর জন্য? জি ভাইয়া, এভাবেই পড়েছিলাম, কিন্তু এক্সাম হলে একটু নার্ভাসনেস বেশি কাজ করে, তখন মাথা একটু কম চলে। আচ্ছা আচ্ছা, আর ওই যে ধরেন এস এর আইডিয়া রিলেটেড ইয়েটা দিলে তখন দেখবেন আপনার মানে প্রেশারটা কম ফিল হবে। জি ভাইয়া, তবে একটা জিনিস দেখলাম নতুন, যেটা আপনি প্রথমে মেনশন করেছিলেন যে আগে হচ্ছে টাস্ক 1টা একটু প্ল্যান করে তারপর টাস্ক 2তে যেটা, এটা খুবই ইফেক্টিভ। এটা আমি করি নাই, যার কারণে হচ্ছে একটু পরে দিয়ে একটু যখন টাস্ক 1টা লিখতে যাই তখন আসলে খুব বেশি হ্যাসেল হয়ে যায়। হ্যাঁ সেটাই। আর টাস্ক 2 লেখার সময় কিন্তু ফার্স্টে প্ল্যান করে রাখা উচিত। যেমন আমি ধরেন একটা প্রবলেম সলিউশন রিলেটেড একটা এসে আসলো, তাহলে আমি কি কি প্রবলেম ওখানে দেখাবো এবং কি কি সলিউশন লেখাবো সেটা আমি দরকার হলে কোশ্চেনের মধ্যে লিখে রাখবো। অথবা আমি যখন কম্পিউটার বেসডও যদি দেই, তাহলে কম্পিউটার বেসডের ওখানে ইন্ট্রোডাকশন
মানে আর হচ্ছে ওই প্রত্যেকটা পার্টে এরকম আলাদা আলাদা মানে একটা প্যারা করে আমরা জাস্ট পয়েন্টগুলো লিখে রাখি, কারণ আমরা তো পরে তো ওটা ডিলিট করতেই পারবো, ওটা কোনো সমস্যা নেই। আমরা আগে হচ্ছে প্রথমে শুরুতেই আমরা প্ল্যানিংটা লিখে নিলাম, দেন আমি টাইপ করে লেখা শুরু করে দিলাম এসে। প্ল্যানিংটা চোখের সামনে থাকলে আমার মাথায় সবসময় তাজা থাকবে, আমি কোন 3টা পয়েন্ট দিব এবং 3টা পয়েন্টের কোন 3টা সলিউশন দিব আমি ওখানে লিস্ট করার কারণে আমাদের সহজে দ্রুত মানে লিখতে সহজ হয়ে যাবে। এসের ক্ষেত্রেও আগে প্ল্যানিং করে এসে লেখা উচিত এবং গ্রাফের ক্ষেত্রেও আগে প্ল্যানিং করে রাখা উচিত। আচ্ছা, এখানে অনেকে ভুল করে, সেটা হচ্ছে ভার্ব এবং অ্যাডভার্বের ব্যবহার এবং অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউনের ব্যবহারটা। অনেককেই আমি দেখছি রাইটিংয়ের সময় এই জিনিসটা ভুল করছে। যেমন ধরেন স্লাইটলি ইনক্রিজ লিখে রাখে অথবা ইনক্রিজড, স্লাইট ইনক্রিজড এরকম লিখে রাখে, কিন্তু ওই যে বললাম আমাদের অ্যাডভার্বের আগে ভার্বের পরে অ্যাডভার্ব বসে আর নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এটা একটা বেসিক বিষয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ আমরা এইটা যদি মানে ওলট পালট করে দিই তাহলে কিন্তু আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে মার্কস কম আসবে। যেমন ইনক্রিজ ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন ফর্ম, সেইটার আগে আমরা স্লাইট ইনক্রিজ লিখবো, মানে অ্যাডজেক্টিভ ফর্ম লিখবো, নাউনের আগে এই অ্যাডজেক্টিভ ফর্মগুলো লিখবো। আর রোজ এটা একটা ভার্ব ফর্ম, অথবা ইনক্রিজড এটা হচ্ছে ভার্ব ফর্ম, কারণ দেখলেই বোঝা যাচ্ছে এটা কি পাস্ট পার্টিসিপল ফর্মে চলে গেছে, সো এটা ভার্ব ফর্মে আছে। সো এটার ক্ষেত্রে পরে আমরা কি অ্যাডভার্ব ইউজ করব, স্লাইটলি, যে ly যদি অ্যাড করে দিই আমরা নর্মালি বলি কি ly থাকলে লাস্টে মনে করব যে এটা একটা অ্যাডভার্ব, সহজে বোঝার জন্য আর কি। র্যাপিডলি, মডারেটলি, সাবস্টেন্সিয়ালি এই টাইপের ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্ব ফর্মে। সো এগুলো যেহেতু ভার্ব ফর্মে আছে তো এগুলোর পরে আমরা অ্যাডভার্ব ফর্ম বসাবো। আর যদি আমরা কোনো নাউন ফর্মে লিখি দেন আমাদের কিন্তু অ্যাডভার্ব ফর্ম বসানো যাবে না, আমাদের অ্যাডজেক্টিভ ফর্মে বসাতে হবে নাউনের আগে। সাবস্টেন্সিয়াল গ্রোথ, শার্প এসকেলেশন, হ্যাঁ, ড্রামাটিক ড্রপ, মিনিমাল ক্লাইম্ব এরকম, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, কোনোভাবেই ভুল করা যাবে না এখানে। আচ্ছা, টেন্সের বিষয়টা তো আমি বলেছি, টেন্সটা। আচ্ছা, পার্সেন্টেজ ভোকাবুলারি এটা কিন্তু শার্প পার্সেন্টেজ বোঝাচ্ছে, একদম শার্প, 80%, 75%, 50%। এগুলাকে যখন আমরা প্যারাফ্রেজ করি তখন আমরা ফ্র্যাকশন আকারেও লিখতে পারি। যেমন 80% কি 4/5, মানে 5 ভাগের 4 ভাগ, 75% 3/4, 4 ভাগের 3 ভাগ, হ্যাঁ, 50% মানে হাফ। আমরা ফ্র্যাকশন দিয়েও পার্সেন্টেজটাকে প্যারাফ্রেজ করতে পারি। আর যদি ফ্র্যাকশনগুলো একদম শার্প না থাকে, এরকম থাকে, যেমন 77%, 49%, এই ক্ষেত্রে আমরা কোয়ালিফায়ার ইউজ করি, মানে ফ্র্যাকশন না ইউজ করে কোয়ালিফায়ার। যেমন এই 77%কে কতভাবে লেখা যায়, জাস্ট ওভার 3/4। 3/4 কখন, মানে 75% থেকে একটু বেশি। 75%কে আমরা কি বলেছি, 3/4 না, তো জাস্ট ওভার মানে 75-এর থেকে জাস্ট একটু বেশি। আবার কি অ্যাপ্রক্সিমেটলি 3/4, মানে প্রায় 4 ভাগের 3 ভাগ। এইভাবে কোয়ালিফায়ার্স ব্যবহার করে আমরা এটাকে ডেসক্রাইব করতে পারি প্যারাফ্রেজিং এর জন্য। হ্যাঁ, আমরা সবসময় কিন্তু পার্সেন্টেজ ব্যবহার করে লিখতে পারি, যেহেতু কোশ্চেনে যেহেতু পার্সেন্টেজ আছে, আমি লেখার মধ্যেও যদি সেম পার্সেন্টেজ দিয়ে রাখি তখন কিন্তু আমাদের সেই লেক্সিক্যালে মার্কসটা কম আসবে। তারপরে যদি রেঞ্জ থাকে, পার্সেন্টেজের এরকম রেঞ্জ দেওয়া থাকে, যেমন 75 থেকে 85%, এটা কি মেজরিটি বোঝায়, আ ভেরি লার্জ মেজরিটি। হ্যাঁ, আর যদি কম থাকে, যেমন 10 to 15%-এর লেভেলে থাকে, তখন আমরা কি বলতে হবে, আ মাইনরিটি। হ্যাঁ, এরকম মানে রেঞ্জগুলোকে এইভাবে আমরা লিখতে পারি। আর এই ডেটাগুলো ইনকর্পোরেট কিভাবে করব গ্রাফের মধ্যে, আমরা গ্রাফটাকে যখন ডেসক্রাইব করব তখন ডেটাগুলোকে কিভাবে ইনকর্পোরেট করব, আমরা এই দুইভাবে লিখতে পারি। সেটা হচ্ছে বাই ইউজিং ব্র্যাকেটস, মানে ধরেন 55%, এই লেখাটাই ধরি আমি, হোয়াইট ইজ কনসিডারেবলি মোর কমন দ্যান ব্লু। এই কথাটার মধ্যে ধরেন আমরা গ্রাফের মধ্যে হোয়াইটের পার্সেন্টেজ 55% দেওয়া আর ব্লুর পার্সেন্টেজ 25% দেওয়া। সো আমি এই সেন্টেন্সটা যে লিখবো, হোয়াইট ইজ কনসিডারেবলি মোর কমন দ্যান ব্লু,
তো এইটার মধ্যে ডেটাটা আমি ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, হোয়াইটের পাশে ব্র্যাকেট দিয়ে 55% লিখতে পারি, ব্লুর পাশে 20% লিখতে পারি। অথবা কিভাবে লিখতে পারি, হুইচ প্লাস এই 4টা ওয়ার্ড, হুইচ ইজ অথবা হুইচ মেক্স আপ, হুইচ কনস্টিটিউটস, হুইচ অ্যাকাউন্টস ফর, এই টাইপের। যেমন দেখেন এখানে লেখি, এখানে এটা তো হুইচ ইজ 55%, যেমন হোয়াইট which is 55% is considerably more common than blue which makes up 20%. মানে হোয়াইটের ক্ষেত্রে বলছে এটা কি which is 55%, যেটা কিনা considerably more common than blue which makes up 20%। মানে এখানে দুইটা ব্যবহার আলাদাভাবে দেখাই দিল আপনাদেরকে। সো এই নাম্বারগুলো অথবা হচ্ছে ডেটাগুলোকে আমরা যখন লেখার মধ্যে আনবো তখন এইভাবে আমরা আনবো, কখনো সেমটা চেষ্টা করব না। হ্যাঁ, সবসময় হুইচ ইজ এত পার্সেন্ট, হুইচ ইজ এত পার্সেন্ট। আমি যদি এখানে হুইচ ইজ এত পার্সেন্ট লেখা 55 আর ব্লুর ক্ষেত্রেও এই যদি লিখি যে হুইচ ইজ 20%, জিনিসটা কি হলো, রিপিটেশন হয়ে গেল, এটা কি না লেক্সিক্যালে মার্কস কমাতে পারে। এখন আমি এখানে অপশন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা অপশন, 5টা অপশন ব্যবহার করলাম ধরেন এই গ্রাফের মধ্যে, তারপরও আরও লিখতে চাই, তখন আপনি রিপিট করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দেখাই দিলেন যে আপনি 5টাই পারেন, অথবা 5 রকমভাবে সেম মানে ডেটা ইনকর্পোরেশনটাকে আপনি 5 রকমভাবে লিখে দেখাইছেন, এরপরে রিপিটেশন হওয়া এটা কোনো সমস্যা না। কিন্তু আপনি যে 5 রকম দেখাইলেন এটাই অনেক বড় বিষয় হয়ে গেল। ঠিক আছে, অ্যাটলিস্ট 3 রকমভাবে লেখা লাগবে। তারপরে আসি এই যে কম্প্যারিজন বুঝাইতে আমরা দেন বলি না, এই যে এখানেই তো একটা কম্প্যারিজন বুঝাইছে। তো হোয়াইট ইজ কনসিডারেবলি মোর কমন দেন ব্লু, এখানে কম্প্যারিজন বুঝাইতে ব্লুর সাথে হোয়াইটের কম্প্যারিজন বুঝাইতে খালি দেন, কারণ আমরা সবসময় দেন দিয়ে যদি করি তাহলে হবে না। হ্যাঁ, ইন কম্প্যারিজন উইথ, অ্যাজ কম্পেয়ার্ড টু, এই টাইপের নিচের দিকের এই দুটা ফ্রেজ আর এটা জাস্ট একটা ওয়ার্ড। সো এই টাইপের ফ্রেজ অথবা এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কম্পেয়ার বোঝাতে পারি। সরি, তারপরে হচ্ছে প্রসেস ডায়াগ্রামের যে ভোকাবুলারিজ এখানে আছে, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য নেক্সট, দ্য ফার্দার, স্টেপগুলা, দ্য ফার্স্ট স্টেপ ইনভলভড এই বিষয়টা ধরেন বললো, আবার দ্য সেকেন্ড স্টেপ অথবা দ্য নেক্সট স্টেপ, আ ফার্দার স্টেপ, এরকম স্টেজ বা ফেজ এরকম বলতে পারি। বা একদম শেষে যখন চলে আসে কোনো কিছু তখন at the last stage অথবা eventually এই টাইপের কথা বলতে পারি। হ্যাঁ, the step involves, after this stage is complete then এইটা হয়, এরকম বিষয় আমরা দিতে পারি। হ্যাঁ, ফাইনালি, meanwhile বা at the same time যদি দুইটা জিনিস পাশাপাশি ঘটে তখন at the same time অথবা হচ্ছে meanwhile এই জিনিসগুলো ইউজ করতে পারি। আরেকটা মজার বিষয় বলবো আমি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা প্রসেস ডায়াগ্রাম যখন ডিসক্রাইব করবেন অলওয়েজ কি বলে এটাকে প্যাসিভ সেন্টেন্সে লিখবেন, কখনো অ্যাক্টিভ সেন্টেন্সে লিখেন না। কারণ আমি অনেককে দেখছি অ্যাক্টিভ প্যাসিভ মিক্স করে ফেলে প্রসেস ডায়াগ্রাম লিখতে যেয়ে। প্রসেস ডায়াগ্রাম লিখতে যে অ্যাক্টিভ প্যাসিভ মিক্স করে দিয়ে অনেক ভুল করে, এটা অনেক বড় ভুল। এটা কিন্তু একেবারে রাইটিংয়ের ব্যান্ড 5 অথবা 6-এ নামায় নিয়ে আসতে পারে। মানে যদি গ্রাফের কথা বললাম আর কি মেনলি, আপনার এসে যদি খারাপ হয় আর গ্রাফেও যদি এইভাবে লেখেন তাহলে আপনার ব্যান্ড দেখবেন 5-6-এ নেমে গেছে রাইটিংয়ে। সো প্রসেস ডায়াগ্রাম, শুধুমাত্র প্রসেস ডায়াগ্রামটা ফুললি প্যাসিভ সেন্টেন্সে লিখবেন, প্যাসিভ সেন্টেন্স। ঠিক আছে, কারণ যে প্রসেসটা ঘটতেছে সেটা অবশ্যই কেউ ঘটাচ্ছে, সেটা অটোমেটিকলি একা একা ঘটতেছে না। সো যেহেতু কেউ ঘটাচ্ছে সো এটা প্যাসিভ সেন্টেন্সে হবে। ঠিক আছে, আমরা যখন দেখি না যে ল্যাব রিপোর্ট লিখতাম, যারা আমি এগ্রিকালচারের ব্যাকগ্রাউন্ডের, যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, যেই মানে ইউনিভার্সিটিগুলোতে পড়ছেন, যারা বিভিন্ন ল্যাব ওয়ার্ক করছেন, ল্যাব রিপোর্ট লিখেছেন, আপনারা কিন্তু সবসময় দেখছেন ল্যাব রিপোর্টগুলো কিন্তু প্যাসিভ সেন্টেন্সে লিখতে হয়। কারণ এই যে ল্যাবে যে কার্যক্রমগুলো হয়েছে সেগুলো তো আমরা ঘটাইছি, তাই না? তো ওই জিনিসটাকে ডিসক্রাইব করার সময় আমরা প্যাসিভ সেন্টেন্সে লিখছি। সো শুধুমাত্র প্রসেস ডায়াগ্রামটা একটু প্যাসিভ সেন্টেন্সে লিখেন। আচ্ছা, প্যাসিভ সেন্টেন্স মানে কি? প্যাসিভ সেন্টেন্স কারণ ওই কি, যেটা কিনা যে সাবজেক্টটা থাকে সেইটা কাজ করতে পারে না, তাই না? একদম সহজভাবে এখানে দেখা দেবে, যেমন রিতা মেক্স টি, এটা একটা অ্যাক্টিভ ফর্ম, মানে রিতা তো
চা বানাতে পারে বা চা বানায়, সো রিতা যেখানে কাজ করতে পারে মানে সাবজেক্ট তো এখানে ডিরেক্টলি কাজ করছে, সো এটা অ্যাক্টিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সে তাহলে কি হলো, টি ইজ মেড বাই রিতা, টি ইজ মেড বাই রিতা। চা তো নিজে নিজে তৈরি হতে পারে না, কেউ তৈরি করেছে। এখানে সাবজেক্ট হিসেবে টি আছে, টি নিজে নিজে তৈরি হতে পারে না, রিতা এটাকে তৈরি করছে। সো এই টাইপের সেন্টেন্সগুলো হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। এগুলো একদম বেসিক জিনিস, সো এগুলা জাস্ট জানানোর জন্য বললাম, এগুলো আপনারা এমনি জানেন। সো এগুলা একটু খেয়াল করবেন, কারণ আমরা বলেছি যে প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে সমস্তটাই প্যাসিভ সেন্টেন্সে লিখবেন। এরপর আসি ম্যাপ ভোকাবুলারি। ম্যাপ রিলেটেড অনেক ভোকাবুলারিস আমাদের ওই ডকুমেন্টের মধ্যে আছে, প্যারাফ্রেজ রিলেটেড যে ডকুমেন্টটা। তো এই জিনিসটা আমরা একটু দেখি। এখানে হাইলাইটারটা ইউজ করতেছি, আমি হাইলাইটার দিয়ে এখানে একটা মার্ক করলাম, দেখে জাস্ট একটা প্লাসের মতো। আপনাদের গ্রাফের মধ্যে যদি এরকম কোনো সিম্বল নাও থাকে অথবা কোনো ডিরেকশন ইন্ডিকেটর যদি নাও থাকে, তাও আপনারা সবসময় ধরে রাখবেন যে পেজের উপরের দিকটা হচ্ছে নর্থ, ঠিক আছে? উপরে নর্থ, ডানে ইস্ট, নিচে সাউথ অ্যান্ড বামে ওয়েস্ট। এখন নর্থ ইস্টের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাকে আমি যদি এই পুরো পেজটাকে 4 ভাগ করি, ধরেন এখানে ম্যাপ আছে, এই পুরো পেজটাকে 4 ভাগ করি, তাহলে এই যে এই ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা, সেই ফার্স্ট কোয়াড্রেন্টে যে জায়গাটা, এটাকে নর্থ ইস্ট কর্নার বলবো বা এই নর্থ ইস্ট সেগমেন্ট বলবো, হ্যাঁ, তো নর্থ ইস্ট পার্ট বলবো অথবা নর্থ ইস্ট সাইড বলবো, হ্যাঁ, এইসব জায়গাটা আমরা বলবো। ইস্ট অ্যান্ড নর্থের মাঝখানে জায়গাটা আছে নর্থ ইস্ট, আর ইস্ট অ্যান্ড সাউথের মাঝখানে সাউথ ইস্ট, আর সাউথ ওয়েস্টের মাঝখানে এই জায়গাটা সাউথ ওয়েস্ট, আর নর্থ ওয়েস্টের মাঝখানে নর্থ ওয়েস্ট, ঠিক আছে? এই ইয়াগুলো আমাদের দরকার হবে তখন, যে নর্থ ইস্ট সাউথ নর্থ ইস্ট। আমরা কিন্তু কখনোই ইস্ট নর্থ এভাবে লেখা যাবে না, নর্থ ইস্টই লিখতে হবে, ঠিক আছে? সো এই পর্যন্ত আমাদের ম্যাকারের বই থেকে দেখলাম। এখন আমরা এসে নিয়ে আলোচনা করি। এসে, এটা হচ্ছে টাস্ক 2, হ্যাঁ, টাস্ক 2 এখানে অনেক টাইপের এসে আছে। তার মধ্যে আছে অপিনিয়ন এসে, প্রবলেম সলভিং রিলেটেড এসে, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে, তারপর হচ্ছে ডিরেক্ট কোশ্চেন টাইপের এসে। এরকম অনেকগুলো টাইপের এসে আছে। যখন রাইম রুবাইদ ভাই আপনাদেরকে পড়াবে তখন প্রত্যেকটা টাইপের এসের স্ট্রাকচার সহ পড়াবে। তা আমি বেসিক একটা এসের স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি। মেইনলি এসেতে কী কী থাকে, ইন্ট্রোডাকশন থাকে, কিছু বডি প্যারাগ্রাফস থাকে, আর কনক্লুশন থাকে। যেহেতু এসেটা আপনার নিজস্ব আইডিয়া, সো এখানে কনক্লুশন আনতে হবে যাতে প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা হয়। আমরা কোনো একটা বই যখন পড়ি তখন বইয়ের শুরুতে একটা ভূমিকা থাকে, তারপর হচ্ছে রিসার্চ পেপার যখন পড়ি সেটার শুরুতে একটা অ্যাবস্ট্রাক্ট থাকে। সো ওগুলো পড়লে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আমরা ভিতরে কি পড়তে যাচ্ছি বা আমার ভিতরে কি আছে, বইয়ের ভিতরে কি আছে অথবা রিসার্চ আর্টিকেলের ভিতরে কি আছে, এগুলো আমরা বুঝতে পারি। তেমনি এসের যে ইন্ট্রোডাকশন, সেই ইন্ট্রোডাকশন পড়ে আমরা বুঝতে পারবো যে আমরা এই এসের মধ্যে কি পড়তে যাচ্ছি, কি জানতে যাচ্ছি, ঠিক আছে? সো আমাদের ইন্ট্রোডাকশনটা, এসের ইন্ট্রোডাকশন থাকবে দুইটা বা তিনটা বডি প্যারাগ্রাফ থাকবে, আর হচ্ছে কনক্লুশন থাকবে। ইন্ট্রোডাকশনে আমরা কি লিখব, কি পড়ব, মানে কি লিখব? ইন্ট্রোডাকশনে আমরা কোয়েশ্চেন যেটা থাকবে সেটাকে প্যারাফ্রেজ করব, ঠিক আছে? আর কি দেব? থিসিস স্টেটমেন্ট, ঠিক আছে? ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজিং কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করব এবং থিসিস স্টেটমেন্ট দেবো। থিসিস স্টেটমেন্ট হচ্ছে সেইটাই যেটা আপনার আইডিয়া। আপনি এই ফুল বডি প্যারাগ্রাফে কি কি বিষয় নিয়ে আলোচনা করবেন সেই বিষয়ে একটা আইডিয়া শেয়ার করবেন, যেটা কিনা এক্সামিনার পড়লেই বুঝতে পারবে আপনি আসলে মেন বডিতে কি কি লিখতে যাচ্ছেন বা কি কি শেয়ার করতে যাচ্ছেন সেই সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এক্সামিনারে, ঠিক আছে? এতে করে এক্সামিনার সচেতন থাকবে কি বিষয়ে সে জানতে যাচ্ছে। এরপরে বডি প্যারাগ্রাফে আমরা কি কি দেব? বডি প্যারাগ্রাফে একটা টপিক সেন্টেন্স থাকবে অথবা একটা স্কোপ পয়েন্ট থাকবে। তারপরে এটাকে কিভাবে ডেভেলপ করব, আমাদের কিন্তু শুধু লিখলেই হবে না, সেই লেখাটাকে ডেভেলপ করতে হবে। ডেভেলপ না করলে তখন টাস্ক রেসপন্সে আপনারা মার্ক পাবেন না। টাস্ক রেসপন্সে মার্কস পেতে হবে। টাস্ক রেসপন্সে মার্কস পেতে হলে কোশ্চেনে যা চেয়েছে সেটা প্রপারলি
ডেভেলপড ওয়েতে ওনাদের কাছে এটা সাবমিট করতে হবে এক্সামিনারের কাছে। এক্সামিনারের কাছে সেভাবে যদি না দেখান তাহলে কিন্তু আপনারা ভালো মার্কস পাবেন না। আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো না হয় তাহলে কিন্তু এক্সামিনার মার্কস আপনাদের টাস্ক রেসপন্সে দিবে না। সো আমাদের প্রত্যেকটা বডি প্যারাগ্রাফ আলাদা আলাদা টপিক সেন্টেন্স নিয়ে হতে পারে, অথবা একই বডি প্যারাগ্রাফের মধ্যে একাধিক টপিক সেন্টেন্স থাকতে পারে। আমরা নিচে একটা এসে আছে, সেটা নিয়ে একটু পরে আলোচনা করলে এই জিনিসটা আপনাদের ইজি হয়ে যাবে। এরকম প্রত্যেকটা বডি প্যারাগ্রাফে আমরা টপিক সেন্টেন্স আনবো, সেই টপিক সেন্টেন্সটাকে বোঝানোর জন্য এক্সামিনারকে, যা টপিক সেন্টেন্সগুলো আসলে আপনার আইডিয়া, সো এটাকে এক্সামিনার কাছে বোঝানোর জন্য কেন আপনি এই আইডিয়াটাকে সিলেক্ট করলেন সেই রিলেটেড একটা রিজন দেখাতে পারেন। তারপরে এক্সাম্পল অথবা এক্সপ্লেনেশন দিয়ে আপনি তাকে বুঝিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখন এক্সাম্পল অথবা এক্সপ্লেনেশনগুলো কেমন হবে, সেটা রিয়েল লাইফ এক্সাম্পল হতে পারে। হ্যাঁ, রিয়েল লাইফকে আপনার পার্সোনাল লাইফ না, এটা ইন জেনারেল। ঠিক আছে, সো আমাদের এক্সাম্পলগুলো হবে জেনারেল এক্সাম্পল, মানে এইরকম ধরেন কি বলবো, মধ্যরাতে বের হলে ছিনতাই হতে পারে, এটা একটা জেনারেল সো এরকম টাইপের জেনারেল এক্সাম্পল দিতে পারেন। তারপর হচ্ছে কি হতে পারে, যদি আমরা ঠিকমতো গাড়ি না চালাই তাহলে আমরা অ্যাক্সিডেন্ট করতে পারি, এগুলো হচ্ছে জেনারেল কোনো আবার হচ্ছে স্কুল এবং অফিস টাইমে ট্রাফিক জ্যামটা বেশি হয়, কারণ ওই টাইমে সবাই তাদের গন্তব্যের দিকে দৌড়ায়, সো ওই টাইমটা অনেক বেশি ট্রাফিক জ্যাম হয়। এগুলো হচ্ছে জেনারেল এক্সাম্পল। কিন্তু আমরা যদি কোনো একটা কিছু বলার পরে কোনো এক্সাম্পল মাথায় না আসে, জেনারেল কোনো এক্সাম্পল না আসে, সেই ক্ষেত্রে একদম না পারতেই নয় এই টাইমে আপনারা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, তবে সবসময় চেষ্টা করবেন পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যাভয়েড করতে। এরপরে বডি প্যারাগ্রাফগুলো তো হলো, এবার হচ্ছে কনক্লুশন। কনক্লুশনের মধ্যে কি রাখবেন? কনক্লুশনের ক্ষেত্রে আপনার অবশ্যই কনক্লুশন মার্কার ইউজ করবেন। প্রথমে কনক্লুশন মার্কার দেখলে এক্সামিনার বুঝে যায় যে আসলে এটা কনক্লুশন। ঠিক আছে, সবগুলো প্যারাগ্রাফ থেকে কনক্লুশন প্যারাগ্রাফটাকে আলাদা করে বোঝানো যায়। যেমন আমরা টু কনক্লুড অথবা ইন কনক্লুশন, অল ইন অল, টু সাম আপ, টু রিক্যাপিচুলেট, এরকম অনেক টাইপের কথা আছে। হ্যাঁ, সো এগুলো আমরা সব ব্যবহার করব না, আমরা সহজগুলো ব্যবহার করব। টু কনক্লুড, ইন কনক্লুশন, এগুলোই ব্যবহার করবো। এগুলো প্রপার আন্ডারস্ট্যান্ডিং দেয় এক্সামিনার, এগুলোও বুঝে, এমন না যে সে বুঝে না, কিন্তু তার জন্য যত সহজ করবেন, এক্সামিনারকে যত সহজ করে দিবেন আপনার লেখা বোঝার জন্য, তত ভালো মার্কস আপনারা পাবেন। এরপরে কি করতে হবে? এরপরে হচ্ছে আপনার থিসিস স্টেটমেন্টকে প্যারাফ্রেজ করে দিতে হবে। আপনি যা এখানে থিসিস স্টেটমেন্টে লিখেছেন সেটা প্যারাফ্রেজ করে দিবেন। হ্যাঁ, এখন অনেক সময় এরকম হয় যে অপিনিয়ন টাইপের এসেতে বডি প্যারাগ্রাফ এতে মানে ধরেন দুইটা ভিউ পয়েন্ট থেকে কথা বলার পরে আপনার পার্সোনাল অপিনিয়ন জানতে চায়। হ্যাঁ, সো এইরকম ক্ষেত্রের এসেগুলোতে সাধারণত আমরা কি করি, হয় প্রথম দুইটা বডি প্যারাগ্রাফে দুইটা ভিউ পয়েন্ট নিয়ে আলোচনা করি, দেন থার্ড বডি প্যারাগ্রাফে পার্সোনাল ভিউ পয়েন্ট নিয়ে আলোচনা করি, আমাদের নিজস্ব বিষয়, নিজস্ব চিন্তাভাবনা, সেটা নিয়ে আলোচনা করি। অথবা আরেকটা কি করি, প্রথম দুইটা বডি প্যারাগ্রাফে আমরা দুইটা আলাদা আলাদা ভিউ পয়েন্ট নিয়ে আলোচনা করি এবং কনক্লুশনের মধ্যে নিজের ভিউ পয়েন্টটা নিয়ে আলোচনা করি। এখানে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে দুইটা ভিউ পয়েন্ট নিয়ে একটা হিন্টস দেওয়া থাকে, আমার আইডিয়া দেওয়া থাকে, প্লাস হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যেও তখন নিজের একটা ভিউ পয়েন্ট সম্পর্কে আইডিয়া দেওয়া থাকে, আবার সেম নিজের ভিউ পয়েন্ট সম্পর্কে আবার আপনি কনক্লুশনের মধ্যেও আলোচনা করবেন। সো এইরকম বিষয়গুলো আপনাদের একটু বুঝতে হবে। আপনারা যখন এই কোশ্চেন প্যাটার্নগুলো সব বুঝে যাবেন এবং হচ্ছে অনেক এসে পড়বেন, দেখবেন আপনাদের আইডিয়া হয়ে গেছে। এবার আসি আমরা এসেতে। ফার্স্টে আমরা এসের কোশ্চেনটা পড়ি। সাম পিপল বিলিভ দ্যাট লাইফ ইন আ সিটি ইজ মোর কমফোর্টেবল, while others say that a village is better place for living. Discuss both views and give your opinion. এটা একটা অপিনিয়ন এসে। সো আমরা কি বলেছিলাম, ইন্ট্রোডাকশনের ফার্স্টে আমাদের এসের কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করা থাকবে, তারপর আপনার থিসিস স্টেটমেন্ট মানে যেটা আপনি যে আইডিয়াটা নিয়ে আলোচনা করবেন ফুল বডির মধ্যে সেইগুলো থাকবে। সো ফার্স্টে কি আসলো ইন্ট্রোডাকশনে দেখি, দ্য টাইপ অফ প্লেস টু লিভ ইন ইজ আ ম্যাটার অফ পার্সোনাল প্রেফারেন্স. Therefore, one group of people feels that urban life is comfortable and exciting, while others are
while others are of opinion that rural areas are the places to live in peace. এটা হচ্ছে এই কোশ্চেনটার প্যারাফ্রেজ করা, দেখলেই বোঝা যাচ্ছে। সো এটা হচ্ছে প্যারাফ্রেজ করা হলো। এরপর আমার থিসিস স্টেটমেন্টটা নিয়ে আসা হলো। অ্যাকচুয়ালি as both places have their own advantages, people weigh the advantages against their own tastes and select their comfort zone to live in. এটা আমাদের আইডিয়া কেন এই দুই রকম ভিউ পয়েন্ট হলো সেই বিষয়ে আমার আইডিয়াটা কি সেটা আমি আগে আলোচনা করলাম। এগুলো আসলে মানে এই যেখানে বাস করে, সিটিতে যে বাস করে বা ভিলেজে যারা বাস করে তারা যে কোন অ্যাডভান্টেজেসগুলো পাচ্ছে সেই অ্যাডভান্টেজেসগুলো তাদের যে টেস্ট এবং তাদের কমফোর্ট জোনের উপর ডিপেন্ড করতেছে, এরকম টাইপের কথা নিয়ে আমরা আসলে আলোচনা করব। তারপর আবার নিজের অপিনিয়নটাও দিয়ে দিলাম। দেখেন, টু মি ইট অ্যাপিয়ার্স দ্যাট লাইফ ইন আ সিটি ইজ মোর এন্টারটেইনিং হুইচ ইজ জাস্ট মাই পার্সোনাল চয়েস। আমি কিন্তু এখানে ওয়ান সাইডে আমার ডিসিশনটাকে ওয়ান সাইডের দিকে ঝুঁকায় নিছি। আমরা সিটি লাইফে যারা আছে তাদের দিকে ঝুঁকায় নিছি, ঠিক আছে? মানে আমরা অপিনিয়ন এসে কিন্তু তিন রকম হয় হচ্ছে আমরা ফার্স্ট মানে কোনো একটা অপিনিয়নের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাই, অথবা দুইটা ভিউ পয়েন্টের উপরেই সমান আমি থাকি, আর নইলে থার্ড একটা হচ্ছে আমি ফুল আলাদা ভিউ পয়েন্ট নিয়ে চিন্তা ভাবনা করি। কারণ এটা ডিপেন্ড করে আপনি কী দিচ্ছেন। এমন না যে আপনার চিন্তাভাবনা এক্সামিনার চিন্তাভাবনার সাথে না মিললে আপনাকে মার্কস দেবে না, এমন না। আপনার চিন্তাভাবনা কি, এটা আপনার চিন্তাভাবনাটা আসলে তাদের কাছে ম্যাটার করে না, ম্যাটার করে আপনি কতটুকু ভালো ইংলিশে এই জিনিসটাকে উপস্থাপনা করতে পারছেন। সো আপনার নিজের চিন্তাভাবনাও যদি আপনি ভালো অ্যাডভান্স ওয়ার্ডস এবং অ্যাকিউরেট গ্রামার দিয়ে এবং কোহেরেন্স অ্যান্ড কোহেশন মেনটেন করে যদি আপনি আপনার আইডিয়াটাও তাদের কাছে শেয়ার করতে পারেন, সেটাতেও আপনি মার্কস পাবেন, ঠিক আছে? এটা হলো আমাদের। তাহলে আমি বুঝলাম কি আমার বডি প্যারাগ্রাফে অ্যাডভান্টেজেসগুলো নিয়ে আলোচনা হবে। সো আমার ফার্স্ট বডিতে আসি। অন দ্য ওয়ান হ্যান্ড সিটি লাইফ হ্যাজ এ নাম্বার অফ অ্যাডভান্টেজেস টু লিভ ইন। তারপরে যখন এরকম অনেকগুলো কারণ দেখাবো বা প্রবলেম সলভিং এসে যখন হয়, তখন প্রথম বডি প্যারাগ্রাফে প্রবলেমগুলো নিয়ে আলোচনা হয়। ধরেন 3টা প্রবলেম নিয়ে আলোচনা করলাম। তারপর সলিউশনের প্যারাগ্রাফটাতে ধরেন সেকেন্ড প্যারাগ্রাফে সলিউশন নিয়ে আলোচনা করলাম, তখন 3টা সলিউশন নিয়ে আলোচনা করলাম। এই ক্ষেত্রে প্রবলেম সলিউশনগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন এই প্রবলেম সলিউশন অথবা এরকম অপিনিয়ন রিলেটেড কী কারণে এই মতামত বা তাদের এই মতামত, হ্যাঁ, এই টাইপের ক্ষেত্রে মানে সব চেষ্টা করবো অ্যাটলিস্ট মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন। আমি বলবো অনেক বেশি পয়েন্টেরও দরকার নেই, আবার 3 পয়েন্টের নিচেও লেখার দরকার নেই, 3টা পয়েন্টই দেওয়ার চেষ্টা করেন। আর একেবারে অপারগ হলে অ্যাটলিস্ট 2টা পয়েন্ট অবশ্যই দিন, ঠিক আছে? যেমন এখানে আমরা আলাদা আলাদা 3টা পয়েন্টকে এই লিঙ্কার্স ব্যবহার করেছি, কিছু ফ্রেজ ব্যবহার করে আমরা এটাকে একটা কোহেরেন্স অ্যান্ড কোহেশনটাকে মেনটেন করেছি। যেমন দেখেন, টু বিগিন উইথ সিটিজ এক্সেল ইন টার্মস অফ এডুকেশনাল ফ্যাসিলিটিস, এটা আমাদের টপিক সেন্টেন্স, ঠিক আছে? আমি কি টপিকটা আনলাম যে এডুকেশনাল ফ্যাসিলিটির কারণে আমি এখানে একটা কারণ দেখালাম যে এডুকেশনাল ফ্যাসিলিটির জন্য সিটিতে থাকা ভালো। তারপর এটার এক্সপ্লেনেশন দিলাম, ঠিক আছে? এক্সাম্পল প্লাস এক্সপ্লেনেশন দিলাম। এখানে কোনো রিজন দেখানোর কিছু নাই। এডুকেশনাল ফ্যাসিলিটি এখানে যে আছে সেটার এক্সাম্পল অ্যান্ড এক্সপ্লেনেশন থাকলেই বুঝে যাচ্ছে। যেমন there are many primary and secondary schools, colleges and both public and private universities for tertiary education, and these institutions are enriched with both resource persons and materials, ঠিক আছে? সো এখানে আমি এক্সপ্লেনেশন দিয়ে দিলাম, তার কারণে এইটা আমার একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মানে সিটিতে থাকার একটা কারণ আমি প্রপারলি তাদেরকে বুঝাই দিলাম। এখন অন্য একটা কারণ দেখাবো, তখন কি লিখলাম? মোর ওভার দিয়ে আমি ধারাবাহিকতাটাকে বজায় রাখলাম। তারপর আরেকটা কারণ দেখালাম যে ওয়াইড নেটওয়ার্ক অফ কমিউনিকেশন, এই একটা কারণ দেখালাম। তারপর এক্সাম্পল দিলাম।
আবার পরবর্তীতে আরেকটা কারণ কিভাবে দেখালো, ফার্দারমোর, মোরওভার, দেন হচ্ছে ফার্দারমোর, মডার্ন মেডিকেল ফ্যাসিলিটিস নিয়ে পরে কথা বললাম। এরকম আমরা একটা ধারাবাহিকতা রক্ষা করলাম টু বিগিন উইথ, মোরওভার অ্যান্ড ফার্দারমোর দিয়ে। তারপরে এই তিনটা কারণের জন্য যে সিটি লাইফে থাকা ভালো সেই জিনিসটার একটা মানে এটাও একটা এই প্যারাগ্রাফের মানে একটা কি বলবো একটা কনক্লুশন বলা যায়, এই বডি প্যারাগ্রাফের একটা কনক্লুশন বলা যায়। মানে এই কারণে যে দেয়ারফর মানে অতএব লাইফ ইন আ সিটি হ্যাজ বিকাম কমফোর্টেবল অন দ্য বেসিস অফ দিস ফ্যাসিলিটিস, মানে এই ফ্যাসিলিটিগুলোর কারণে সিটি লাইফটা বেশি কমফোর্টেবল। ঠিক আছে, তারপরে পরবর্তী প্যাসেজে আমি কি অন দ্য আদার হ্যান্ড মানে অপরপক্ষের ভিউ পয়েন্ট নিয়ে কথা বলছি। সেম, বিং গিফটেড উইথ সাম স্পেশাল অ্যাসপেক্টস, ভিলেজ লাইফ হ্যাজ ইটস ওন অ্যাপিল। সো এখানে আবার সেম কোয়ারেন্সটা রক্ষা করতে হবে, কিন্তু আমরা সেম ওয়ার্ড ব্যবহার করব না, যে টু বিগিন উইথ, মোরওভার, ফার্দারমোর এইগুলো ব্যবহার করব না, দেয়ারফর ব্যবহার করব না, কারণ একবার ইউজ করে ফেলছে আরেকবার ইউজ করব না, এটার বিকল্প ওয়ার্ডস ব্যবহার করব। তাহলে আমরা লেক্সিক্যাল রিসোর্সে মার্কস বেশি পাবো। যেমন দেখেন, টু বিগিন উইথের জায়গায় কী লিখলাম, টু স্টার্ট উইথ, তারপর মোরওভারের জায়গায় লিখলাম ইন এডিশন, বিসাইডস, এটা ইউজ করলাম হচ্ছে ফার্দারমোরের জায়গায়, আর দেয়ারফরের জায়গায় দাস ইউজ করলাম। এভাবে আমরা একটা কোয়ারেন্স রক্ষা করতে পারি এবং লেক্সিক্যালেও মার্কস বেশি পাবো। তারপরে এই যে মার্কার ব্যবহার করছে ইন কনক্লুশন অথবা টু কনক্লুড বলে, তারপরে আমরা কনক্লুশনের মধ্যে আমরা ইন্ট্রোডাকশনে যা বলেছি সেটাই প্যারাফ্রেজ করব। দেখেন, it is clear that both places, cities and villages, have their own kind of advantages and benefits. Personally, I feel comfortable to live in city because of the facilities that urban life offers. ঠিক আছে, এই কথাটুকু কিন্তু একদম আমাদের ইন্ট্রোডাকশনের কথাটাকেই প্যারাফ্রেজ করে বলা। However, I like paying a visit, এই যেখানে আমার অপিনিয়ন, আমি যেহেতু নিজের অপিনিয়ন রিলেটেড কোনো আলাদা কোনো প্যারাগ্রাফ করিনি, তাই কনক্লুশনে আমাদের কথাটা বলতে হবে। যখন হাউএভার, এটাও কিন্তু একটা লিঙ্কার, এটা কেন ব্যবহার করেছি, কোয়ারেন্সটা রক্ষার জন্য। হাউএভার মানে আমি এখন যদিও সিটি লাইফ পছন্দ করি, তাও কি মানে তা সত্ত্বেও মানে এখন একটু উল্টা কথা বলবো আর কি। I like to paying a visit to villages just for a while to enjoy the natural aspects. ভিলেজ লাইফের ন্যাচারাল অ্যাসপেক্টসটা আমার পছন্দ, এই জিনিসটা নিয়ে আমি কথা বললাম। অ্যান্ড টু গেট সাম মেন্টাল স্পেস, বাট ওয়েন ইট কামস টু চুজিং আ প্লেস ফর লিভিং, আই উড রাদার প্রেফার সিটিজ টু villages. For other people, the question of setting upon between the two entirely depends on personal selection. মানে আমি তো এখানে বললাম কি আমার হচ্ছে গ্রামের ওই যে ন্যাচারাল অ্যাসপেক্টের কারণে আমরা ওখানে মেন্টাল স্পেস পাই, এই কারণে আমি ওখানে যাওয়া পছন্দ করি, যদিও আমি এই ফ্যাসিলিটির কারণে আমি সিটি লাইফটা পছন্দ করি, এটা বলছি। তারপর আবার বলে দিছি ফর আদার পিপল, অন্যের কাছে এই দুই জায়গার মধ্যে থাকাটা ডিপেন্ড করে তাদের পার্সোনাল সিলেকশনের উপর। এটা কনক্লুশনটা, মানে আমার ইন্ট্রোডাকশনটাকে আমি জাস্ট প্যারাফ্রেজ করেছি, আমি জাস্ট একটু এক্সটেন্ড করেছি আমার